8 নম্বর অঙ্কে দুইটি অঙ্ক দেওয়া আছে, বলছে যে কিলোমিটারে প্রকাশ করতে। ক নম্বর অঙ্কে দেওয়া আছে 40,390 সেন্টিমিটার একে কিলোমিটারে প্রকাশ করতে। খ নম্বরে দেওয়া আছে 75 মিটার 250 মিলিমিটার একে কিলোমিটারে প্রকাশ করতে। তো আমরা একটা একটা সমাধানে যাই। ক নম্বর এর সমাধান। ক নম্বরে দেওয়া আছে 40,390 সেন্টিমিটার। তো আমরা আসলে কিলোমিটারে কিভাবে নেব? আমরা জানি যে 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার। তো এখন এখানে সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি? সেন্টিমিটার থেকে মিটারে নিতে পারি, তারপরে মিটার থেকে কিলোমিটারে নিতে পারি। এখন এখানে সেন্টিমিটার থেকে আমরা মিটারে নেব। তো এখন আমরা জানি যে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। তাহলে আমরা এই 100 সেন্টিমিটার দিয়ে এই 40,390 সেন্টিমিটারকে ভাগ করে দেব। ভাগ করে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মিটার। এখন এই 100 দিয়ে 40,390কে ভাগ করলে কি আসে? এখানে আছে হচ্ছে 40,390 ভাগ হচ্ছে 100 আসে হচ্ছে 403.9। তো আমরা এখানে লিখব 403.9 মিটার। এখন আমরা মিটার পেয়ে গেছি। তো কি করতে হবে? এই মিটারকে আবার কিলোমিটারে নিতে হবে। তো আমরা জানি 1000 মিটার সমান সমান হচ্ছে 1 কিলোমিটার। তাহলে আমরা এখানে কি লিখব? 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার। তো এখন এই 403 মিটারকে আমরা কি করতে পারি? 403.9কে আমরা 1000 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা পেয়ে যাব কিলোমিটার। তো এখন 403.9কে যদি আমরা 1000 দিয়ে ভাগ দেই তাহলে কি পাই? পাবো হচ্ছে 403.9 ভাগ 1000 আসে হচ্ছে 0.4039 0.4039 কিলোমিটার। অর্থাৎ আমাদের এই ক নম্বর প্রশ্নের আনসার এতটুকু। 40,390 সেন্টিমিটার কিলোমিটার প্রকাশ করলে পাই হচ্ছে 0.4039 কিলোমিটার। তো আমরা এগুলো আসলে 3 সংখ্যায় প্রকাশ করব। লিখব যে 0.404 কিমি প্রায়। এখন খ নাম্বার অঙ্ক হচ্ছে 75 মিটার 250 মিলিমিটার একে কিলোমিটারে প্রকাশ করতে হবে। তো এখন এখানে আছে মিটার। তো মিটারকে আমরা সহজে 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটারে প্রকাশ করতে পারি। আর 250 মিলিমিটারের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, মিলিমিটারকে মিটারে, মিটার থেকে আবার কিলোমিটারে, এটা একটু ঝামেলা। তো আমরা 75 মিটারকে প্রথমে কিলোমিটারে প্রকাশ করি। তাহলে 75 মিটার একে আমরা কি লিখতে পারি? 75/1000 কিমি। কারণ কি? কারণ আমরা জানি এখানে সাইড নোট দিয়ে নেবেন। সাইড নোটটা হচ্ছে যে 1000 মিটার সমান সমান 1 কিমি। সাইড নোটটা এখানে দিয়ে নেবেন। তো এখন 1000 দিয়ে 75কে ভাগ করলে আসে হচ্ছে 75/1000 আসে হচ্ছে 0.075। তাহলে আমরা এখানে লিখবো 0.075
5 কিমি। তারপরের অংশটা কি ছিল 250 মিলিমিটার। আমরা লিখি 250 মিলিমিটার। তো এখন এখানে মিলিমিটার আছে, তো আমরা মিলিমিটারকে কি করতে পারি, আমরা জানি যে 1000 মিলিমিটার সমান সমান 1 মিটার। 1000 মিমি সমান সমান 1 মিটার। তো এখন আমরা কি করব, এটাকে মিটারে নেওয়ার জন্য আমরা 1000 দিয়ে ভাগ দিব। 250 ভাগ হচ্ছে 1000 মিটার, এখানে মিটার লিখবো কারণ কি আমরা মিটারে প্রকাশ করতেছি, এই কারণে এখানে মিটার লিখবো। তো এখন এই 250কে 1000 দিয়ে ভাগ দিলে আসে হচ্ছে 250 ভাগ 1000 আসে হচ্ছে 0.25 মিটার হবে। লিখবো 0.25 মিটার। এখন আমরা মিটার পেয়ে গেছি, তাহলে কি করব, এই মিটারকে আমরা কিলোমিটারে প্রকাশ করব। তাহলে কি করতে পারি, আমরা একে 1000 দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে মিটার। তাহলে লিখবো 0.25 বাই 1000 কিমি। কারণ কি এখানে আমরা জানি 1000 মিটার সমান সমান 1 কিমি। এখন 0.25 কে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই তাহলে পাই হচ্ছে, ক্যালকুলেটরে চাপ দিলে এটা বের হয়ে যাবে 0.00025 কিমি, এটা আমরা পেয়ে যাব। তারপরে এখন আমরা এই 250 মিলিমিটার সমান পাইলাম হচ্ছে 0.0025 কিমি, আর এখানে 75 মিটার সমান পাইলাম হচ্ছে 0.075 কিমি। এখন আমরা যদি এই দুইটা যোগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব 75 মিটার 250 মিলিমিটার সমান সমান কত কিলোমিটার। তাহলে আমরা এখানে লিখি 75 মিটার 250 মিমি। তো 75 মিটার সমান সমান কত কিলোমিটার, 0.075 কিমি যোগ হচ্ছে 250 মিলিমিটার সমান সমান হচ্ছে 0.00025, এখানে লিখবো কিমি। তাহলে এখন যোগ করলে যা আসে, যোগ করলে কি আসে, 0.075 যোগ হবে 0.00025 আসে হচ্ছে 0.07525 কিমি। তো এখন আমরা তো এটা প্রকাশ করতেছিলাম 3 সংখ্যায়, তাহলে লিখবো 0.075 কিমি প্রায় এতটুকু পর্যন্তই। 9 নম্বর অঙ্কে বলছে 5.37 ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। তো আমরা জানি 1 ডেকামিটার 1 ডেকামিটার সমান সমান হচ্ছে 10 মিটার। এটা মুখস্থ করে নেবেন আপনারা, 1 ডেকামিটার সমান সমান হচ্ছে 10 মিটার। তাহলে আমাদের এখানে দেওয়া আছে 5.37 ডেকামিটার। তো আমরা এখানে লিখব শুধু 5.37 ডেকামিটার সমান সমান, আচ্ছা এখানে 1 ডেকামিটার সমান ছিল 10 মিটার, তাহলে 5.37 ডেকামিটার আরো বেশি হবে। তো বেশি হলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা এই 10 এর সাথে 5.37 গুণ করে দেব। তাহলে 10 গুণ 5.37 মিটার। তাহলে কত আসে এখানে, 5.37 এর সাথে যদি 10 গুণ করি তাহলে পাবো হচ্ছে 10 গুণ 5.37 আসে হচ্ছে 53.7।
তাহলে এখানে আনসার হবে 53.7 মিটার। এই হলো মিটারের প্রকাশ। অঙ্কের আরও একটা অংশ হচ্ছে, এখানে বলছে যে ডেসিমিটারে প্রকাশ করার জন্য। তো আমরা ডেসিমিটার প্রকাশ করার জন্য আমরা এখানে লিখব আবার আমরা জানি হচ্ছে 1 মিটার সমান সমান হচ্ছে 10 ডেসিমিটার। এটা মুখস্থ রাখবেন, 1 মিটার সমান হচ্ছে 10 ডেসিমিটার। তাহলে আমাদের এখানে টোটাল মিটার আছে এই 5.37 ডেকা মিটারকে আমরা মিটারে প্রকাশ করে পাইছিলাম 53.7 মিটার, অর্থাৎ আমাদের এখানে মিটারের পরিমাণ 53.7 মিটার। তাহলে আমরা এখানে লিখব 53.7 মিটার সমান সমান, একটু আগে যেভাবে বলছিলাম সেভাবেই হবে ঐকিক নিয়মের মতো। 1 মিটার সমান যেহেতু 10 ডেসিমিটার, তাহলে 53.7 মিটার সমান কি আরও বেশি হবে। তাহলে আমরা এখানে কি করতে হবে, 53.7 গুণ করে দেব, 53.7 গুণ 10 ডেসিমিটার। তাহলে 53.7 যদি 10-এর সাথে গুণ করে আমরা কি পাই, 53.7 গুণ 10 পাই হচ্ছে 537 ডেসিমিটার। তাহলে এখানে রেজাল্ট হবে 537 ডেসিমিটার। তাহলে এটা হবে আনসার আমাদের, আর এটা হচ্ছে আমাদের আনসার। 11 নম্বরকে বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো এখন এখানে দেখেন একটা কথা বলা আছে যে প্রস্থের 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য। তো আমরা তো জানি না যে প্রস্থ কত, তো আমরা ধরে নেব যে প্রস্থ হচ্ছে x মিটার। মনে করি প্রস্থ x মিটার। তো প্রস্থ যদি x মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? বলছে যে প্রস্থের 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য, তাহলে আমরা দৈর্ঘ্য কি 3x লিখতে পারি। তাহলে দৈর্ঘ্য, এখানে যেহেতু 3 বাংলাতে দেওয়া আছে তাহলে আমরা লিখব 3x মিটার। তো এখন এখানে যেহেতু আমরা প্রস্থ পেয়ে গেলাম x মিটার, দৈর্ঘ্য পেয়ে গেলাম 3x মিটার, তাহলে আমরা এই আয়তাকার ক্ষেত্রের পরিসীমা আমরা বের করতে পারি। তো আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান সমান সূত্রটা আশা করি সবাই জানেন। তো আমি সূত্রটা লিখছি, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম হচ্ছে 3x, আর এই যুগের যোগ, আর প্রস্থ হচ্ছে x, এখানে হচ্ছে মিটার। তো এখন এখানে 3x আর x যোগ করলে হয়েছে গিয়ে 4x, মানে 4x। তো 4-এর সাথে আবার 2 গুণ করলে হয়ে যায় হচ্ছে আপনাদের, আচ্ছা আমি ভেঙে ভেঙেই করছি, মিটার, আর 4-এর সাথে 2 গুণ করলে হয় 8x মিটার। মিটার। এখন এইখানে লক্ষণীয় ব্যাপার হলো যে এখানে বলছে যে চারদিক একবার প্রদক্ষিণ করলে 1 মিটার হাঁটা হয়। তো এখানে আয়তাকার ক্ষেত্রটা ধরেন এরকম, এর দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এটা। এখন বলছে যে এর যদি 4 দিক হাঁটা হয়, 4 দিক যদি হাঁটা হয় তাহলে সমান সমান তারা হাঁটছে কত, 1 কিলোমিটার। তো এখন এই যে চতুর্দিক হাঁটছে এটাই হচ্ছে এই আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। এই পরিসীমা তারা 1 কিলোমিটার, পরিসীমা সমান সমান হচ্ছে 1 কিলোমিটার। তো এখন এখানে আমরা পরিসীমা বলতে পারতেছি যে 1 কিলোমিটার, আর এখানে পরিসীমা আমরা পাইলাম হচ্ছে 8x মিটার। তো আমরা কি করতে পারি,
যে এই 8x সমান সমান এই 1 কিলোমিটার লিখতে পারি। তো আমরা লিখি যে প্রশ্ন মতে 8x সমান সমান 1 কিলোমিটার। আচ্ছা, এখানে উপরে যদি একটা কথা লিখে নেই ভালো হবে, যে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান সমান 1 কিলোমিটার বা 1000 মিটার। আচ্ছা, এই 1 কিলোমিটার কোথা থেকে পাইছি তা আপনারা আশা করি বুঝতে পারছেন। এই যে এখানে বলিয়ে দিছে যে যদি চারদিকে একবার প্রদক্ষিণ করা হয় তাহলে 1 কিলোমিটার হাঁটা হয়। তো এই 4 দিক হয়ে হচ্ছে আবার এই 1 কিলোমিটার। তো আবার এখানে আমরা 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তো আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে পেয়েছিলাম 8x, এটাও একটা পরিসীমা। তো এই পরিসীমা সমান আমরা লিখবো হচ্ছে এই 1 কিলোমিটার বা 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো আমরা এখন 8x সমান সমান লিখতে পারি হচ্ছে এখানে 1000 মিটার। তো এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে এই x এর মান বের করব, বা xটাকে যদি আমরা রেখে দেই আর এই 8টা কি এই পাশে চলে আসবে, ওই পাশে 8 দ্বারা ভাগ করে বলতে পারেন মিটার। এখানে সাইড নোট দিতে পারেন যে উভয় পাশে 8 দ্বারা ভাগ করে। এখন এখানে এই 8 দ্বারা 1000কে ভাগ করতে হবে। তো 8 দ্বারা 1000কে যদি আমরা ভাগ করি তাহলে কত পাই? 1000 ভাগ 8 আসে হচ্ছে 125। তো আমরা এখানে লিখবো 1 সমান সমান 125 মিটার। তো এখানে দেখেন x সমান সমান 125 মিটার, তার মানে এখানে xটা কি ছিল? xটা ছিল হচ্ছে এখানে দেখেন প্রস্থ, এই প্রস্থ সমান সমান ছিল x মিটার। তো x এর মান আমরা পেয়ে গেছি 125 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে লিখবো যে প্রস্থ সমান সমান 125 মিটার। তো দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ছিল 3x। এই যে দৈর্ঘ্য ছিল এখানে 3x। তাহলে আমরা কি লিখবো এখানে? দৈর্ঘ্য সমান সমান 3x মিটার বা 3 গুণ, এখানে x এর মান হচ্ছে 125, তাহলে আমরা 3 এর সাথে 125 গুণ করে দেব মিটার, বা 3 এর সাথে 125 গুণ করলে আসে হচ্ছে 375 মিটার। অর্থাৎ আমাদের চাইছিল এই দৈর্ঘ্য কত আর প্রস্থ কত। তো আমরা প্রস্থ পেয়ে গেলাম 125 মিটার আর দৈর্ঘ্য পেয়ে গেলাম হচ্ছে 375 মিটার। 12 নম্বর অঙ্কে বলছে প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে। আচ্ছা, তো বলছে এখানে যে 100 মিটার লম্বা, তাহলে ধরি আয়তাকার পার্কটা হচ্ছে এরকম, এটা হচ্ছে লম্বা সমান সমান হচ্ছে গিয়ে 100 মিটার, আর চওড়া বলছে 50 মিটার। তাহলে ধরি চওড়া হচ্ছে এতটুকু, 50 মিটার। তো এখন আমরা জানি তো আয়তাকার ক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে এটা সমান কি এই বাহু আর এটা সমান হবে এই বাহু। তো এখানেও 100 মিটার আর এটাও 50 মিটার, এটা সমান হবে এটা। আচ্ছা যাক, তো আমরা কি বলতে পারি এখানে দৈর্ঘ্য হচ্ছে এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার আর প্রস্থ হচ্ছে 50 মিটার। তো লিখি, মনে করি এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান 100 মিটার, প্রস্থ হচ্ছে 50 মিটার। তো এখন আমরা পরিসীমা নির্ণয়ের সূত্র তো জানি, পরিসীমা সমান সমান হচ্ছে দুই ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য হচ্ছে 100 আর প্রস্থ হচ্ছে 50। তো এটা গুণ করলে যা আসবে তা হচ্ছে 300 মিটার।
100 সাথে 50 গুণ করলে হবে 150, আর এই 150 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আসবে হচ্ছে 300 মিটার। তো পরিসীমা, এই আয়তাকার ক্ষেত্রের পরিসীমা আমরা পেয়ে গেলাম হচ্ছে 300 মিটার। এখন যেহেতু পরিসীমা 300 মিটার, অর্থাৎ এই আয়তাকার বাগানের পরিসীমা হচ্ছে 300 মিটার, তাহলে তার জন্য কাপড়ও লাগবে 300 মিটার। তো আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে আয়তাকার বাগানের চারদিকে বেড়া দিতে 300 মিটার কাপড় লাগবে। এখন এখানে বলা আছে যে প্রতি মিটার 100 টাকা, অর্থাৎ এই যে এখানে 300 মিটার কাপড় তাদের লাগবে, তাদের মধ্যে এখান থেকে প্রতি মিটারে তাদের খরচ হয় হচ্ছে 100 টাকা। তো এখন আমাদের বের করতে বলছে যে এই যে 300 মিটার কাপড় দিয়ে তারা বেড়া দেবে, সেখানে তাদের খরচ কত হবে। তো আমরা এখানে লিখতে, প্রতি 1 মিটার কাপড়ের জন্য খরচ হয় 100 টাকা। তাহলে এখানে তাদের টোটাল 300 মিটার কাপড় লাগছিল। তো আমরা কি লিখবো যে 300 মিটার কাপড়ের জন্য খরচ হয় হচ্ছে 300 গুণ 100 টাকা। এখন এই 300-র সাথে যদি আমরা 100 গুণ দিই তাহলে আসবে রেজাল্ট হচ্ছে 30,000 টাকা। অর্থাৎ এখানে যে আমাদের চাইছে যে এই চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে, তো আমরা লিখবো আয়তাকার বাগানের চারদিকে বেড়া দিতে 30,000 টাকা খরচ হবে। ধন্যবাদ। 13 নম্বর অঙ্কে বলা আছে যে একটি সামান্তরিকের ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 50 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো এর জন্য আমরা প্রথমে লিখব দেওয়া আছে সামান্তরিক ক্ষেত্রের ভূমি সমান সমান 40 মিটার এবং দেওয়া আছে সামান্তরিক ক্ষেত্রের উচ্চতা সমান সমান 50 মিটার। তো বন্ধুরা আমরা জানি হচ্ছে সামান্তরিক ক্ষেত্রের সমান সমান ভূমি গুণ উচ্চতা। তো বন্ধুরা এখানে ভূমি দেওয়া হচ্ছে 40 মিটার, 40 আর উচ্চতা হচ্ছে 50 মিটার। আমরা লিখবো 50, এই পাশে লিখবো হচ্ছে বর্গ মিটার। তো এখন 40 আর 50 গুণ করলে হয় হচ্ছে 2000 বর্গ মিটার। আমাদের উত্তর এটাই। 14 নম্বর অঙ্কে বলা আছে একটি গণকের একাধারের দৈর্ঘ্য 4 মিটার, গণকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তো বন্ধুরা এখানে দেওয়া আছে যে গণকের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তো আমরা এখানে লিখব দেওয়া আছে গণকের দৈর্ঘ্য সমান সমান 4 মিটার। তো এখন বন্ধুরা আমরা জানি গণকের সমগ্র তল বা তলগুলোর ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 6 ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার, মানে 6 গুণ দৈর্ঘ্যর স্কোয়ার। তো এখন দৈর্ঘ্য আমরা তো জানি দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, তাহলে আমরা দৈর্ঘ্যের জায়গায় শুধু দৈর্ঘ্য এর মানটা বসাই দেব। 6 গুণ দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, তাহলে 4 এর হবে স্কোয়ার, আর এখানে বর্গ মিটার, বর্গ একক। তো এখন 4কে স্কোয়ার করলে আসে 16, এখন 6 4-এর সাথে গুণ করলে আসে হচ্ছে 96 বর্গ একক। এই প্রশ্নের উত্তর এতটুকু পর্যন্তই। বন্ধুরা 15 নম্বর অঙ্কে বলা আছে জোসেফ তার এক খণ্ড জমিতে 500 কেজি 700 গ্রাম আলু উৎপাদন করেন। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন? তো বন্ধুরা চলুন এই অঙ্কের সমাধানে যাই। তো এখানে জেনে রাখা ভালো, সে এক খণ্ড জমিতে 500 কেজি 700 গ্রাম আলু উৎপাদন করেন, এটা আমাদেরকে দেওয়া আছে। তাই আমরা লিখব জোসেফ এক খণ্ড জমিতে আলু উৎপাদন করে 500 কেজি 700 গ্রাম। এখন বলছে যে
11 খণ্ড জমিতে সে কি পরিমাণ আলু উৎপাদন করবে, তাহলে নিশ্চয়ই সে 11 খণ্ড জমিতে আরো বেশি পরিমাণ আলু উৎপাদন করবে। তাহলে আমরা এই 500 কেজি 700 গ্রামের সাথে এই 11 গুণ দিতে পারি। তাহলে আমরা এখন লিখব, অতএব জোসেফ 11 খণ্ড জমিতে আলু উৎপাদন করে 500 কেজি 700 গ্রাম, এটার সাথে গুণ দিব আমরা হচ্ছে 11। বন্ধুরা 11, আমরা এটা এই 11টা এখানে গুণ দিয়ে নেব। আমি এখানে নিচে একটু লিখে দিচ্ছি আবার, 500 কেজি 700 গ্রাম গুণ 11। তো বন্ধুরা এখন 11 যেহেতু এই দুইটার সাথে গুণ আকারে আছে, তো আমরা এই 11 500 সাথে এবং 700 সাথে গুণ করে দেব। তাহলে আমরা লিখতে পারি 11 যদি এই 500 সাথে গুণ করি তাহলে আসবে হচ্ছে 5500 কেজি, আর এখানে 700 সাথে যদি 11 গুণ করি তাহলে আসবে 7700 গ্রাম। এখন এখানে একটু খেয়াল করেন বন্ধুরা, এখানে দেওয়া আছে 5500 কেজি আর 7700 গ্রাম। তো এখানে একটু বন্ধুরা খেয়াল করেন যে এই যে গ্রামের মধ্যে যে এককটা আছে 7700, একে আমরা কি লিখতে পারি, 7700 1000 গ্রাম সমান 1 কেজি। তো বন্ধুরা এখানে যেহেতু 7700 গ্রাম আছে, তাহলে কি হবে, আমরা যদি 1000 দিয়ে ভাগ দেই এই 7700-কে, তাহলে আমরা কত পাবো? পাবো হচ্ছে 7 কেজি আর 700 গ্রাম পাবো আমরা। তাহলে বন্ধুরা আমরা এই 7700 গ্রামের পরিবর্তে আমরা লিখতে পারি এখানে হচ্ছে 7 কেজি 700 গ্রাম। তো আমরা যে কেজিটা আছে এই 7 কেজিটা আমরা এই কেজির সাথে যোগ করে দেব, আর বাকি যে গ্রামটা থাকবে এটা আমরা এখানে শুধু লিখে দেব। তাহলে এখানে 7 কেজি ছিল আর বাকি ছিল 700 গ্রাম এতটুকুর ভিতরে। তাহলে আমরা যে 7 কেজি এটা এখানে যোগ করি, তাহলে এখানে যদি যোগ করি তাহলে আমাদের হবে 5507 কেজি, আর এখানে বাকি থাকবে হচ্ছে 700 গ্রাম। এখন বন্ধুরা এখানে 5507 কেজি 700 গ্রাম দেওয়া আছে। তো বন্ধুরা আমরা জানি যে 1000 কেজি সমান সমান 1 মেট্রিক টন। তো বন্ধুরা এখানে যেহেতু আছে 5507 কেজি, তাহলে 5507 কেজি সমান সমান হবে হচ্ছে আপনার 5 মেট্রিক টন। 5 মেট্রিক টন 507 কেজি, আর এখানে হবে 700 গ্রাম। তো বন্ধুরা এটাকে আর তেমন কিছু করা যাবে না, তো আমাদের আনসার এতটুকু পর্যন্ত রাখতে হবে যে উত্তর হবে সে 11 খণ্ড জমিতে 5 মেট্রিক টন 507 কেজি 700 গ্রাম ফসল উৎপাদন করতে পারবে। ধন্যবাদ। 20 নম্বর অঙ্কে বলছে যে একটি মগের ভিতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটারে কত মগ পানি হবে? বন্ধুরা খেয়াল করুন, এখানে বলছে যে একটা মগের ভিতরের আয়তন, মগের ভিতরটা আসলে যেখানে পানিটা আসলে ধারণ করে সেটার আয়তন হচ্ছে 1500 ঘন সেন্টিমিটার। তো এখন এরকম মগের ভিতরে 270 লিটার পানি, কতটি মগ এর প্রয়োজন হবে? 270 লিটার পানি ধারণ করতে কতটি মগ প্রয়োজন হবে আমাদের এটা বের করতে হবে। তো চলুন সমাধানে যাই। বন্ধুরা আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান সমান হচ্ছে 1 লিটার। 1 লিটার। তো এখানে বন্ধুরা দেখেন দেওয়া আছে
যে 1500 ঘন সেন্টিমিটার। তো আমাদের বের করতে হবে যে 1500 ঘন সেন্টিমিটারে কত লিটার হয়। তো আমরা ঐকিক নিয়ম অনুসারে করতে থাকবো। 1 ঘন সেন্টিমিটারে আরও কম হবে, তাহলে হবে ভাগ 1/1000। এখন আছে আমাদের এখানে 1500 ঘন সেন্টিমিটার, তাহলে আমরা বের করবো যে 1500 ঘন সেন্টিমিটার সমান সমান 1000, 1 গুণ, আর এখানে 1500 এখানে গুণ করে দেব। এখন যদি আমরা বন্ধুরা কাটাকাটি করি, তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কাট। এখন 10 দিয়ে যদি আমরা 15কে ভাগ দিই, তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 1.5। আপনারা ক্যালকুলেটর চাপ দিলে দেখবেন পেয়ে যাবেন 1.5 লিটার। তাহলে বন্ধুরা আমরা পেয়ে গেলাম কি, যে 1500 ঘন সেন্টিমিটার। আমাদেরকে যে প্রশ্নে বললো এই 1500 ঘন সেন্টিমিটার, এই 1500 ঘন সেন্টিমিটার আমরা লিখতে পারি হচ্ছে 1.5 লিটার। তো এখন বন্ধুরা আমরা বলতে পারি এই 1.5 লিটার পানিতে হয় হচ্ছে 1টি মগ। তাই আমরা লিখব এখন 1.5 লিটার পানিতে হয় 1টি মগ। তো আমাদেরকে বের করতে হবে যে 270 লিটারে কত মগ পানি হবে। তো ঐকিক নিয়ম অনুযায়ী আমরা করতে থাকবো। তারপরে লিখবো যে 1 লিটার পানিতে হয় 1/1.5টি মগ। তো এখন বন্ধুরা আমাদের যেহেতু বলছিল যে 270, তাহলে আমরা লিখবো 270 লিটার পানিতে হয় 270 গুণ 1.5টি মগ। এখন আমরা এই 1.5 দিয়ে 270কে ভাগ দেব। তাহলে 270 ভাগ 1.5 সমান সমান 180 আসছে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 180টি মগ। বন্ধুরা আমাদের আনসারই হবে এইটা, যে এখানে যে বলছে 270 লিটারে কত মগ পানি হবে, তো আমাদের উত্তর লিখবো হচ্ছে 270 লিটারে 180 মগ পানি হবে। উত্তর 180টি মগ। বন্ধুরা 21 নম্বর অঙ্কে বলছে এক ব্যবসায়ী কোনো একদিন 18 কেজি 300 গ্রাম চাল এবং 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রয় করেন। এ হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রয় করেন। তো বন্ধুরা এখানে কোনো একদিন অর্থাৎ একদিনে সে 18 কেজি 300 গ্রাম চাল আর 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রয় করেন। তো এখন আমাদেরকে বলছে যে এই হিসাবে মাসে অর্থাৎ এই এক মাসে তিনি কি পরিমাণ চাল এবং কি পরিমাণ লবণ বিক্রয় করেন তা আমাদেরকে বের করতে বলছে। তো চলুন সমাধানে যাই। তো বন্ধুরা আমরা জানি এক মাস সমান হচ্ছে 30 দিন। তো 30 দিনে সে কি পরিমাণ চাল এবং লবণ বিক্রয় করে তা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা লিখব যে একদিনে চাল বিক্রয় করে, একদিনে চাল বিক্রয় করে হচ্ছে 18 কেজি 300 গ্রাম, 18 কেজি 300 গ্রাম। তো বন্ধুরা এই 30 দিনে কি পরিমাণ চাল বিক্রি করবে তারা? 30 দিনে চাল বিক্রয় করে। তো বন্ধুরা একদিনে বিক্রি করে 18 কেজি 300 গ্রাম, তাহলে 30 দিনে আরো বেশি পরিমাণ বিক্রি করবে। তাহলে আমরা কি করব, 18 কেজি 300 গ্রাম এই 30-এর সাথে গুণ করে দেব। তো এখন এই 30-এর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে রেজাল্ট কি আসে একটু দেখি। যদি 30 আর 18 গুণ করি তাহলে আসবে হচ্ছে 18 গুণ 30 540। তো আমরা লিখব 540 কেজি। আর এই 30-এর সাথে যদি 300 গুণ করি তাহলে আসবে হচ্ছে 3 3 9, আর এখানে একটা শূন্য 9000 গ্রাম।
তো বন্ধুরা এখানে খেয়াল করেন যে এখানে আছে 540 কেজি আর এখানে আছে 9000 গ্রাম। বন্ধুরা আমরা জানি হচ্ছে 1000 গ্রাম সমান হচ্ছে 1 কেজি, তাহলে এখানে আছে কি 9000 গ্রাম। আমরা জানি কি 1000 গ্রাম সমান সমান হচ্ছে 1 কেজি। তো এখানে আছে বন্ধুরা 9000 গ্রাম। 9000 গ্রাম সমান কি হবে? 9 কেজি হবে বন্ধুরা। তাহলে আমরা কি করতে পারি, এখানে যে এই 9 কেজি, এটা এই 9000 গ্রাম সমান কি 9 কেজি, তাহলে আমরা এই 9 কেজিটা যদি 540 সাথে গুণ করে দেই তাহলে আসবে কত? 549 কেজি। অর্থাৎ 30 দিনে সে 549 কেজি চাল বিক্রয় করে। এটা হচ্ছে চাল বিক্রয়ের হিসাব। তো এখন আমরা হিসাব করব যে সে কি পরিমাণ লবণ বিক্রয় করে 30 দিনে। তো ওইখানে দেওয়া ছিল যে একদিনে লবণ বিক্রয় করে 5 কেজি 750 গ্রাম। আমাদের বের করতে হবে যে 30 দিনে লবণ বিক্রয় করে 5 কেজি 750 গ্রাম, এর সাথে 30 গুণ করে দেব। এখন 30 যদি গুণ করি তাহলে আসে হচ্ছে 5 30 সাথে গুণ করলে আসবে হচ্ছে 150 কেজি, আর 750 যদি 30 সাথে গুণ করি তাহলে আসবে হচ্ছে 750 গুণ 30 22,500 গ্রাম। তাহলে আমরা এখানে লিখবো 22,500 গ্রাম। তো বন্ধুরা আমরা একটু আগে যেরকম করলাম, এখানে 9000 গ্রাম সমান 9 কেজি বের করছিলাম। তো এখানে কি হবে? 22,500 গ্রাম। 22,500 গ্রাম সমান আমরা কি লিখতে পারি? 22 কেজি 500 গ্রাম। 22 কেজি 500 গ্রাম। তো এখন এই 22 কেজিটা যদি আমরা এই কেজির সাথে যোগ করে দিই তাহলে এখানে আসবে হচ্ছে 172 কেজি। আর এখানে 22 কেজি 500 গ্রাম যে ছিল, 22 কেজি তো আমরা এখানে এনে পড়লাম, আর 500 গ্রাম বাকি রয়েছে, তাহলে এখানে লিখে দেব 500 গ্রাম। অর্থাৎ সে এটা হচ্ছে লবণ বিক্রয়ের পরিমাণ। এটা হচ্ছে কি লবণ বিক্রয় এর পরিমাণ। তো বন্ধুরা আমাদের আনসার এতটুকুই হবে যে চাল বিক্রয় করেন 549 কেজি আর লবণ বিক্রয় করেন 172 কেজি 500 গ্রাম। 22 নম্বর অঙ্কে বলছে যে কোন পরিবারে দৈনিক 1.25 লিটার দুধ লাগে। প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবারে 30 দিনে কত টাকার দুধ লাগবে? তো বন্ধুরা তাদের পরিবারে একদিনে দুধ লাগে 1.25 লিটার। তো 30 দিনে দুধ কত প্রয়োজন? 30 দিনে দুধ লাগে, একদিনে খায় 1.25, তাহলে 30 দিনে কি আরো বেশি খাবে? তাহলে গুণ করতে হবে, 30 গুণ 1.25 লিটার। তো 30-এর সাথে যদি 1.25 গুণ করি তাহলে আসবে হচ্ছে 30 গুণ 1.25 37.5 লিটার। 37.5 লিটার। 37.5 লিটার তাদের এক মাসে দুধ লাগে। এখন বন্ধুরা বলছে যে 30 দিনে কত টাকার দুধ লাগে। তো আমরা জানি যে প্রতি লিটার অর্থাৎ 1 লিটার দুধের দাম হচ্ছে 52 টাকা। তো এখন আমাদের বের করতে হবে যে এই যে তারা এক মাসে 37.5 লিটার দুধ খায়, এই 37.5 লিটার দুধের দাম কত টাকা? আমরা লিখব আবার 1 লিটার দুধের দাম 52 টাকা। অতএব 37.5 লিটার দুধের দাম 52 গুণ 37.5 গুণ করে রেজাল্ট কত আসে দেখি। 52 গুণ 37.5 1950 টাকা।
তো আমরা লিখবো এখানে 1950 টাকা। এটার উত্তর হবে 1950 টাকা। বন্ধুরা 23 নম্বর অঙ্কে বলছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার 40 মিটার। এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। বন্ধুরা আমি যদি এই যে এখানে যে প্রশ্ন যা বলছে তার যদি আমি একটি ডায়াগ্রাম আঁকি, অর্থাৎ একটি যদি চিত্রের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারি, তো হয়তো আপনারা এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন ব্যাপারটা এরকম যে একটি আয়তাকার বাগান দেওয়া আছে। তো আমরা প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকবো। ধরেন এরকম একটি বাগান দেওয়া আছে। তো বলছে যে এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। তো ধরে আমরা দৈর্ঘ্য এটা 60 মিটার। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে 60 মিটার। আর বলছে প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 40 মিটার। তো ধরি প্রস্থ হচ্ছে 40 মিটার। তারপরে বলছে যে এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, অর্থাৎ এর ভিতরে বলছে। তো বাগানটা যেহেতু এইখান থেকে শুরু হয়েছে, তাহলে এর ভিতর 2 মিটার। তো এখান থেকে ধরি 2 মিটার আমরা সামনে একটা রাস্তা নিলাম। আবার এখান থেকে 2 মিটার, এখান থেকে হবে 2 মিটার, এখান থেকে 2 মিটার, এরকম একটি রাস্তা আছে যা কি 2 মিটার চওড়া। ঠিক আছে। তো এই সবগুলা কত মিটার করে? 2 মিটার করে চওড়া, সবগুলা 2 মিটার করে। আচ্ছা বন্ধুরা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আয়তক্ষেত্রের বিপরীত বাহু তো পরস্পর সমান। তো এটা যেহেতু 40 মিটার, অর্থাৎ এই প্রস্থ যেহেতু 40 মিটার, তাহলে এটাও এই বাহুটা হবে 40 মিটার। এটা যেহেতু 60 মিটার, তাহলে এটাও 60 মিটার। এটা বেসিক জিনিস সবারই জানা উচিত। তো যাই হোক, বলছে আর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া, অর্থাৎ এই ভিতরে 2 মিটার হচ্ছে চওড়া রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এই যে 2 মিটার চওড়া রাস্তা, এখন বলছে যে এই রাস্তাটি সম্পূর্ণ রাস্তার ক্ষেত্রফল কত তা আমাদেরকে বের করতে বলছে। তো চলুন বন্ধুরা, এখন আমরা অঙ্কের সমাধানে যাই। তো প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার। 60 মিটার, এই যে এখানে দেওয়া ছিল বাগানের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। আবার কি দেওয়া আছে? প্রস্থ 40 মিটার। তাহলে আমরা লিখব আয়তাকার বাগানের প্রস্থ সমান সমান 40 মিটার। তাহলে আমরা এখন এই সম্পূর্ণ বাগানের, অর্থাৎ এই রাস্তা বাদে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল তো আমরা বের করে নিতে পারবো। আমরা কি জানি? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো বাগান যেহেতু আয়তাকার, তাহলে আমরা কি করতে পারি? আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমরা লিখব আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। বন্ধুরা, আশা করি এই আয়তাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র সবারই জানা আছে। তো এখন আমরা শুধু কি করব? এই যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য তো দেওয়াই আছে, দৈর্ঘ্য 60 মিটার আর প্রস্থ 40 মিটার দেওয়া আছে। আমরা কি করব? দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য লিখব। দৈর্ঘ্য হচ্ছে 60 গুণ প্রস্থ, প্রস্থ হচ্ছে 40। এই পাশে লিখব হচ্ছে বর্গমিটার। বর্গমিটার কেন হলো? মিটার আর মিটার যখন গুণ হবে তখন তা বর্গমিটারে পরিণত হবে। ওকে ফাইন। তো এখন 40, এই 60 আর 40 যখন আমরা গুণ করব তখন আসবে হচ্ছে এরকম 2400 বর্গমিটার। তো এখন বন্ধুরা, এই 2400 বর্গমিটার হচ্ছে এই সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল, অর্থাৎ রাস্তা বাদে। এই রাস্তা যখন ছিল না তখনকার ক্ষেত্রফল, অর্থাৎ সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল ছিল 2400 বর্গমিটার। তো এখন আমাদের বের করতে হবে এই যে রাস্তা 2 মিটার চওড়া, এখন এই রাস্তা বাদে এই যে এতটুকু অঞ্চল, এর ক্ষেত্রফল কত আমরা তা এখন বের করব। তো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ কত তা বের করে নিতে হবে। তো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হবে, তখন তো আমাদের দেওয়া ছিল দৈর্ঘ্যটা হচ্ছে 60 মিটার। হ্যাঁ, বাগানের দৈর্ঘ্য দেওয়া ছিল 60 মিটার। তো রাস্তা যেহেতু 2 মিটার চওড়া, তাহলে কি করতে হবে আমাদের? 60 থেকে যদি আমরা 2 বিয়োগ দেই তাহলে আমরা পাবো হচ্ছে দৈর্ঘ্য। এখন বন্ধুরা, এখানে আরেকটা জিনিস কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে এখানে আমরা 2 বিয়োগ দিলে শুধু হবে না। রাস্তার, আমরা তো আগেই বললাম যেহেতু আয়তাকার সেহেতু কি 60 মিটার, তো এদিক থেকেও অর্থাৎ এদিক থেকেও 2 মিটার আমাদের বিয়োগ করতে হচ্ছে, এদিক থেকেও 2 মিটার বিয়োগ করতে হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? 2 গুণ 2, হ্যাঁ, তা আমাদের লিখতে হবে। তো 2 গুণ 2 আর
এখানে লিখতে হবে হচ্ছে মিটার। এখন বন্ধুরা আমরা কাজটা করি, 60 আর এখানে 2 2 4 মিটার বা 56 মিটার, অর্থাৎ রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 56 মিটার। এখন আমরা বের করব যে রাস্তা বাদে বাগানের প্রস্থ কত। তো আমরা বন্ধুরা জানি যে বাগানের প্রস্থটা ছিল হচ্ছে 40 মিটার। তো যেহেতু দুই দিক থেকে 2 মিটার করে রাস্তা হয়ে গেছে, তো আমাদের 2 গুণ 2 বাদ দিয়ে দিতে হবে। তাহলে 40 বিয়োগ 2 গুণ 2 মিটার। তো এখন এটাকে যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো কত, 40 বিয়োগ 4 মিটার। এখন বিয়োগ করলে আসে কত, 36 মিটার। তাহলে আমরা কি পেলাম, যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 56 মিটার আর রাস্তা বাদে বাগানের প্রস্থ হচ্ছে 36 মিটার। তো এখন আমরা বের করি যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত। আমরা কি লিখবো, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সমান সমান এই যে দৈর্ঘ্য গুণ দেব হচ্ছে এই প্রস্থের সাথে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এখানে 56 আর প্রস্থ হচ্ছে 36। তো এখানে মিটার, এখানেও মিটার, তো মিটার আর মিটার যখন আমরা গুণ করব এই কারণে হবে এখানে বর্গ মিটার। তো এখন বন্ধুরা 56 আর হচ্ছে 36 যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 56 গুণ 36 সমান 2016। তো 2016 বর্গ কিলোমিটার। এই যে 2016 বর্গ কিলোমিটার পেলাম, এটা আসলে কিসের ক্ষেত্রফল, এই যে রাস্তা ছিল এই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল ছিল হচ্ছে 2016 বর্গ কিলোমিটার, অর্থাৎ এই যে এতটুকুর ক্ষেত্রফল ছিল হচ্ছে আমাদের 2016 বর্গ কিলোমিটার। এখন বন্ধুরা একটু খেয়াল করেন, আমরা এই সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল পাইছিলাম হচ্ছে 2400, আর এই রাস্তা বাদে যতটুকু বাগান ছিল ততটুকুর ক্ষেত্রফল পাইছি আমরা 2016। তো আমরা যদি এই সম্পূর্ণ বাগান থেকে এই ভিতরের রাস্তাটুকু, ভিতরের অঞ্চলটুকু যদি আমরা বিয়োগ দিই তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটুকু বাকি থাকবে। তো এখন আমরা খুব সহজে রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবো। কিভাবে লিখবো, যে রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান আমরা এই যে 2400 থেকে এই 2016 বিয়োগ করে দেব, সাথে লিখবো বর্গ মিটার। তো এখন 2400 থেকে 2016 যখন আমরা বিয়োগ দেব তাহলে রেজাল্ট কত আসবে, 2400 বিয়োগ 2016, সরি 2000 বিয়োগ 2016, 384। অর্থাৎ এই যে 384 আসলো, এটাই হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল, 384 বর্গ মিটার। বন্ধুরা 24 নম্বর অঙ্কে বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 7.50 টাকা ধরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.50 টাকা ব্যয় হয়। তো ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে আমাদের বলা হয়েছে। তো চলুন সমাধানে যাই। বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে বলে দেওয়া আছে যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অর্থাৎ এখানে প্রস্থ কত তা আমরা জানি না, প্রস্থ যত হবে তার 3 গুণ হবে দৈর্ঘ্য। তাহলে আমরা লিখি যে মনে করি ঘরটির প্রস্থ হচ্ছে x মিটার, তাহলে এই প্রস্থের 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি যে ঘরটির দৈর্ঘ্য সমান সমান 3x মিটার, কারণ কি এই প্রস্থের 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য। তো x এর সাথে যখন আমরা 3 গুণ করব তখন আসবে 3x মিটার। তো এখন ঘরটির ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য তো আমরা জানি, দৈর্ঘ্য হচ্ছে 3x গুণ প্রস্থ হচ্ছে x বর্গ মিটার। তো এখন এই 3x আর x যখন আমরা গুণ করি তখন আসে হচ্ছে 3x স্কয়ার বর্গ মিটার। তো এখন বন্ধুরা এখানে বলছে
যে প্রতি বর্গ মিটারে 7.50 টাকা তাদের ব্যয় হয়, অর্থাৎ 1 বর্গ মিটারে তাদের ব্যয় হয়ে হচ্ছে 7.50 টাকা। তাহলে আমরা এই যে গড়টির ক্ষেত্রফল পেলাম 3x² বর্গ মিটার, এই 3x² বর্গ মিটারে কত টাকা খরচ আমরা একটু বের করি। আমরা লিখব যে 1 বর্গ মিটার কার্পেট দিয়ে মুড়তে খরচ হচ্ছে 7.50 টাকা। তো এখন বন্ধুরা এই যে 3x², এই 3x² বর্গ মিটার কার্পেট দিয়ে মুড়তে খরচ হয়, কি হবে এটার সাথে 3x² গুণ হয়ে যাবে, 7.50 গুণ 3x² টাকা। তো এখন বন্ধুরা এই 7.50 আর 3x² গুণ করে কত আসে দেখি। এখানে 7.50 গুণ 3 22.5 আর এই x²টার সাথে গুণ হয়ে যাবে এত টাকা। অর্থাৎ এই 3x² বর্গ মিটার কার্পেট দিয়ে মুড়তে তাদের খরচ হয়েছে 22.5 x² টাকা। তো এখন বন্ধুরা এই 22.5 x² কে গড়ের ক্ষেত্রফল যতটুকু ছিল তা কার্পেট দিয়ে মুড়তে মোট খরচ। তো এখানে আবার আমাদের বলে দিয়েছিল যে মোট তাদের খরচ হয়েছে 1102.50 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি যে 22.5 x² সমান হচ্ছে 1102.50 টাকা। কারণ কি? কারণ হচ্ছে এই যে গড়ের ক্ষেত্রফল, এই গড়ের ক্ষেত্রফল কার্পেট দিয়ে মুড়তে খরচ হয়েছিল এত টাকা। তো আবার আমাদের বলে দিয়েছিল যে টোটাল তাদের খরচ হয়েছিল এই এত টাকা, অর্থাৎ এই টাকা আর আমাদের এই গড়ের ক্ষেত্রফলের টাকা তো একই টাকা। এই কারণে আমরা প্রশ্ন মতে লিখলাম যে 22.5 x² সমান 1102.50 টাকা। তো এখন এখান থেকে আমরা এই x² এর মানটা বের করব। তো x² এর মান বের করার জন্য আশা করি এই ধরনের সমাধান সবাই পারেন। x² এখানে রাখবো আর 22.5 এটা নিচে নিয়ে আসবো। এখন ক্যালকুলেটরে চাপ দিলে একটা মান আমরা পাবো 1102.5 ভাগ হচ্ছে 22.5, রেজাল্ট আসছে 49। অর্থাৎ এই x² সমান আমরা লিখতে পারি হচ্ছে 49। তো এখন এই x² সমান যখন 49, আমরা যদি এখানে x লিখি, এই x² কে আমরা এভাবে লিখতে পারি, x² উঠিয়ে দিলে এখানে চলে আসবে একটা রুট ওভার হবে 49। তো এখন এই রুট ওভার 49 এর মান তো আমরা সবাই জানি 7, অর্থাৎ এই x এর মান হচ্ছে 7। তো বন্ধুরা এখানে লক্ষ্য করুন এই xটা আসলে কার মান ছিল? xটা ছিল হচ্ছে আমাদের প্রস্থ। দেখেন এখানে প্রস্থ সমান সমান ছিল আমাদের x মিটার আর দৈর্ঘ্য ছিল 3x। তো এখন আমরা খুব সহজে প্রস্থ কত দৈর্ঘ্য কত বের করতে পারবো, কারণ হচ্ছে আমাদের গড়টির দৈর্ঘ্য এবং প্রস্থ কত তা নির্ণয় করতে বলছিল। তো আমরা এখানে লিখব যে গড়টির দৈর্ঘ্য সমান সমান 7 মিটার আর গড়টির প্রস্থ হবে, তো গড়টির দৈর্ঘ্য আমরা তো দেখছিলাম যে 3x, অর্থাৎ 3 আর x তো হচ্ছে 7 মিটার সমান সমান কি হবে 21 মিটার। অর্থাৎ আমাদের গড়ের প্রস্থ হচ্ছে 7 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার এবং বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো আমরা বিস্তারিত কিছু বলবো না, আমরা জাস্ট অঙ্কের সমাধানে যাব। দেখেন ক নম্বরে আমাদেরকে বলছে যে উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। অর্থাৎ এই যে এখানে যে তথ্য দেওয়া আছে, বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার এবং চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, এই তথ্যের আলোকে বলছে আমাদেরকে একটা আনুপাতিক চিত্র আঁকার জন্য। তো চলুন একটা চিত্র আঁকি, আমরা দেখি কিরকম চিত্র হয়। এখানে আমি সমাধানে এসে ক নাম্বার লিখলাম। তো দেখেন বলছে আমাদেরকে যে প্রস্থটা হচ্ছে আয়তাকার, মানে যে বাগানটা সেটা হচ্ছে আয়তাকার বাগান। তো প্রথমে আমি একটা আয়তাকার চিত্র আঁকি। ধরেন এই একটা আয়তাকার চিত্র আমি আঁকলাম। হ্যাঁ, হয়তো বা একটু ভালো হতে পারতো, যাই হোক।
তো এই হচ্ছে আমার আয়তাকার বাগান, যার দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য আমাদেরকে বলছে 50 মিটার। দৈর্ঘ্য আমি ধরে নিলাম এখানে 50 মিটার, এবং প্রস্থ আমাদেরকে বলছে কত? প্রস্থ ধরে এটা, প্রস্থ হচ্ছে 30 মিটার। তো দেখেন এখানে বলছে যে দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার এবং প্রস্থ 30 মিটার, এবং বাগানের ভিতরে এই যে বাগান চতুর্দিক থেকে, হ্যাঁ, এর ভিতরের দিকে হচ্ছে কি 3 মিটার চৌড়া একটা রাস্তা আছে। তাহলে আমি ধরে এখান থেকে 3 মিটার হচ্ছে কি এতটুকু, এখান থেকে 3 মিটার হচ্ছে এতটুকু, এখান থেকে 3 মিটার হচ্ছে কি এতটুকু, এখান থেকে 3 মিটার এতটুকু। তো এই এতটুকু কি রাস্তার পরিমাণ। তাহলে রাস্তার পরিমাণ হচ্ছে কি আমার এতটুকু। এই অংশটা হচ্ছে কি আমাদের, এই অংশটা হচ্ছে আমাদের রাস্তা। এই যে আমি যে দিক দিয়ে কলম ঘোরাচ্ছি এটা হচ্ছে রাস্তা। তো এখন এই যে বাকি যে অংশটুকু আছে, অর্থাৎ এই অংশটুকু, এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের যে জায়গাটুকু, অর্থাৎ বাগানের যে ক্ষেত্রফল অংশটুকু, এটা। তো এটাই হচ্ছে মূলত আমাদের চিত্র। ক নাম্বার অঙ্কে যে আমাদেরকে বলছে যে তথ্যের আলোকে আনুপাতিক চিত্র আঁকার জন্য। তো দেখেন দৈর্ঘ্য যেহেতু এখানে এটা, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যগুলো পরস্পর সমান হয়, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে এটা যেহেতু 50 মিটার, তাহলে এটাও কি 50 মিটার। আবার প্রস্থও কি সমান হবে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান আয়তাকার ক্ষেত্রে। সুতরাং এখানে যদি 30 মিটার হয় তাহলে এটাও হবে আমাদের 30 মিটার। তারপর খ নাম্বার অঙ্কে দেখেন কি বলছে। খ নাম্বার অঙ্কে বলছে আমাদের রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, অর্থাৎ এই যে রাস্তা, হ্যাঁ, এই যে আমাদের রাস্তাটুকু আছে, শুধু এই রাস্তার ক্ষেত্রফল বলছে বের করার জন্য। আচ্ছা যাই হোক, তাহলে আমরা চলুন সমাধানে যাই। আমাদেরকে কি কি দেওয়া আছে প্রথমে সেটা লাগবে। ক নম্বরে গিয়ে লিখব, দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য। আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত? আয়তাকার বাগানের দৈর্ঘ্য ছিল হচ্ছে আমাদের 50 মিটার। তারপরে আয়তাকার বাগানের প্রস্থ দেওয়া আছে 30 মিটার। আমরা এখানে লিখবো আয়তাকার বাগানের প্রস্থ হচ্ছে 30 মিটার। তো এবং রাস্তার চৌড়া হচ্ছে 3 মিটার। 3 মিটার চৌড়া একটা রাস্তা আছে। তো এখন আয়তাকার বাগানের দৈর্ঘ্য পাইছি আমরা, প্রস্থ পাইছি, তাহলে আমরা কি করতে পারি? আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করে নিতে পারি। তো আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দেখেন দৈর্ঘ্য হচ্ছে এখানে আমাদের 50 আর প্রস্থ হচ্ছে 30। তো দৈর্ঘ্য হচ্ছে মিটার, প্রস্থ মিটারে আছে, তাহলে কি মিটার মিটার গুণ করলে হবে কি? বর্গ মিটার। তো এখন এই 50 আর 30 যদি আমরা গুণ করি তখন আসবে হচ্ছে 1500 বর্গ মিটার। ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখে নিতে পারেন। 50 গুণ 30 সমান আসছে হচ্ছে আমাদের 1500 বর্গ মিটার। তো যাই হোক, 1500 বর্গ মিটার, এটা হচ্ছে কি আমাদের কি ওই যে রাস্তা, আমাদের যে রাস্তাটা ছিল, এই রাস্তা সহ টোটাল যে বাগানটা এর ক্ষেত্রফল। তো এখানে আবার একটা রাস্তা বাদে বলছে আমাদেরকে 3 মিটার চৌড়া একটা রাস্তা আছে আর কি। তো আমরা চলুন রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা কত হয় সেটা একটু বের করে নিই। তার আগে আমাদের যেটা লাগবে হচ্ছে রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য। তো বাগানের দৈর্ঘ্য তো মূলত হচ্ছে 50 মিটার। তো রাস্তা যদি বাদ দেই, রাস্তার দুই দিকে দৈর্ঘ্য হিসেব করলে দুই দিক থেকে 3 মিটার করে বাদ যাবে। কারণ কি? কারণ হচ্ছে দেখেন এইখানে এই যে রাস্তাটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য কি আমরা 3 মিটার বাদ দিছি, আবার এইখানেও কি 3 মিটার বাদ দিছি, তাহলে দুই দিক থেকে 3 মিটার করে বাদ দিছি। এই কারণে আমরা এখানে লিখবো হচ্ছে 2 গুণ 3, হ্যাঁ, বিয়োগ দিয়ে দিব হচ্ছে আমরা এই যে টোটাল যে দৈর্ঘ্য ছিল 50 মিটার সেখান থেকে। তারপর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তারপরে এখানে হবে কি 50 আর 3 দুগুণে 6, এটা হবে হচ্ছে মিটার। এটার এককটা হবে মিটার। তাহলে 50 থেকে যদি 6 বিয়োগ দিই তাহলে থাকে হচ্ছে আমাদের 44 মিটার। ঠিক তেমনই ভাবে রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ। তো আগের প্রস্থ ছিল কত? আমাদের প্রস্থ ছিল হচ্ছে আমাদের 30। সেই 30 থেকে বাদ যাবে কত? 3 দুগুণে 6 মিটার। তাহলে আগে ছিল হচ্ছে 30, বাদ দিতে হবে 2 গুণ 3, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এককটা হবে মিটার। তারপরে এখন 30 বিয়োগ 3 দুগুণে 6 মিটার। তাহলে কত আসলো? 30 থেকে 6 গেলে থাকে হচ্ছে আমাদের 24 মিটার। দেখেন আমরা রাস্তা বাদে দৈর্ঘ্য পেলাম কত? 44 মিটার, এবং রাস্তা বাদে প্রস্থ পেলাম হচ্ছে 24 মিটার। তাহলে আমরা কি করতে পারি? রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা বের করে নিতে পারি। তো রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান কি হবে?
ওই যে 44 আর গুণ হবে হচ্ছে আমাদের 24। তো এটা মিলে হবে হচ্ছে আমাদের এককটা কি হবে বর্গমিটার। আশা করি 44 আর 24 কোন 44 24 আসে আশা করি বুঝতে পারছেন। তারপরে এখন 44 আর 24 আমরা গুণ করব, গুণফল যেটা আসবে সেটা হবে রাস্তাবাদী বাগানের ক্ষেত্রফল। তো 44 গুণ হবে 24 আসছে 1056। তাহলে এখানে হবে কি 1056 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল। তো একটা জিনিস দেখেন, আমরা পেলাম রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল পেয়েছি 1056, টোটাল যে ক্ষেত্রফলটা ছিল আয়তাকার বাগানের ক্ষেত্রফল সেটা ছিল কত 1500 বর্গমিটার। তো এখন দেখেন আমরা কি পেলাম, এই যে অংশটুকু অর্থাৎ ভিতরের যে অংশটুকু এটা পেলাম হচ্ছে 1056, আর এই রাস্তা সহ বাকি অংশটুকু এটা পেলাম হচ্ছে 1500। এখন আমাদের বের করতে বলছে শুধু এই যে বাহিরের যে অংশটুকু অর্থাৎ রাস্তা, এই রাস্তাটুকু। তাহলে এই রাস্তাটুকু যে বের করার জন্য কি করতে হবে আমাদের, এই টোটাল 1500 থেকে আমাদের এই ভিতরের অংশটুকু 1056 বিয়োগ দিয়ে দিলে আমরা পেয়ে যে রাস্তার ক্ষেত্রফল, এই রাস্তাটার ক্ষেত্রফল। তাহলে আমরা লিখবো রাস্তার ক্ষেত্রফল সমান সমান ওই যে আমাদের 1500 ছিল, এই 1500 থেকে বিয়োগ দিব হচ্ছে আমাদের এখানে 1056 বর্গমিটার। তো যাই হোক, এখন 1500 থেকে 1056 বিয়োগ দিই, দেখি কত আসে। 1500 বিয়োগ 1056 444। তাহলে 444 বর্গ মিটার। এই 444 বর্গ মিটার হবে হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। তো বন্ধুরা এটাই হবে এটি যেহেতু আমাদের চাইছে রাস্তার ক্ষেত্রফল, তাহলে আমাদের অ্যান্সারটা কি এতটুকু পর্যন্তই থাকবে। তো আশা করি এই খ নাম্বার অঙ্কের সমস্যাটা বুঝতে পারছেন আপনারা। তারপরে দেখুন ছোট কথা বলছে আমাদের রাস্তা বাদ দিলে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে। অর্থাৎ এই যে রাস্তাটা আছে বাগানের, রাস্তাটা বাদ দিয়ে দিলে তারপরে যে পরিসীমাটা থাকে বাগানের, হ্যাঁ, সেটা বেড়া দিতে খরচ হয় প্রতি মিটারে 1 মিটারে 25 টাকা। তাহলে মোট কত টাকা খরচ হবে আর কি। তো এটা খুব সহজ অঙ্ক দেখেন, কারণ খ হতে পাইছি আমরা যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ছিল কত, খ থেকে পাই রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ছিল 44 মিটার এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ ছিল হচ্ছে 24 মিটার। তো এখন দেখেন রাস্তা বাদে দৈর্ঘ্য আছে আমাদের, রাস্তা বাদে প্রস্থ দেওয়া আছে, তাহলে কি রাস্তা বাদে বাগানের পরিসীমা আমরা পেতে পারি। পরিসীমা সমান কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে 2 আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 44, প্রস্থ হচ্ছে 24, এটা হবে হচ্ছে মিটার, পরিসীমার একক মিটারই। তাহলে এখন এখানে 44 আর দেখেন 44 আর 24 যদি যোগ করি তখন কত আসে 8, আর হচ্ছে এখানে 6, আর 68 আর যদি আমরা 2 গুণ করি তখন কত আসে 8 দুগুণে 16, 16 6 হাতের থাকে 1, 6 দুগুণে 12, 12 আর 1 13, 136 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে রাস্তা বাদে বাগানের পরিসীমা হচ্ছে 136 মিটার। বাগানের পরিসীমা কত 136 মিটার। তো এখন আমাদেরকে দেখেন প্রশ্নের মধ্যে বলে দেওয়া ছিল যে প্রতি মিটারে অর্থাৎ 1 মিটারে প্রতি মিটারে খরচ হয়েছে 25 টাকা। তা আমরা কি লিখতে পারি যে 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত 25 টাকা। তাহলে বলছে যে ওই যে রাস্তা বাদে বাগানের যে পরিসীমা আছে 136 মিটার, এই এতটুকু বেড়া দিতে ওদের কত টাকা খরচ হবে। তাহলে আমরা কি লিখতে পারি 136 মিটার বেড়া দিতে খরচ হয়, দেখেন 1 মিটারে খরচ হয় 25 টাকা, তাহলে 136 কি হবে 136 আরো বেশি টাকা খরচ হবে। তাহলে বেশি হলে কি করতে হবে গুণ করতে হবে, 136 গুণ হচ্ছে 25 টাকা। তাহলে এখন 136 আর 25 গুণ দেই, দেখি যা আসে তাই হবে আমাদের রেজাল্ট। 136 গুণ 25 তো আসছে 3400। তো 3400 টাকা, 3400 টাকা। তো আমরা পেয়ে গেলাম আনসার যে রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে খরচ হবে এই 3400 টাকা। এটা হবে আমাদের অ্যান্সার। 26 নম্বর অঙ্কে যে সৃজনশীলটি দেওয়া আছে তা হচ্ছে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার এবং উচ্চতা 30 মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো আমাদের ক নম্বরে প্রশ্ন দিছে চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা লেখো। তো সামান্তরিকের সংজ্ঞা লিখতে হবে আর এর একটা চিত্র আঁকতে হবে আর কি। তো সামান্তরিকের সংজ্ঞা আশা করি সবাই জানেন, যারা না জানেন তাদের জন্য হচ্ছে
সামান্তরিক যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। হ্যাঁ, তো এটা প্রথমে চতুর্ভুজ হতে হবে। চতুর্ভুজের আবার দুই জোড়া বিপরীত যে দুই জোড়া বাহু থাকবে সেগুলা পরস্পর সমান্তরাল হতে হবে। তো সামান্তরিকের চিত্র আশা করি সবাই জানেন। তো আমি একটা আঁকতেছি, দেখেন বাহুগুলো কি পরস্পর সমান্তরাল হতে হবে। এই একটা সামান্তরিক, এই একটা ধরেন সামান্তরিক হয়ে গেল। তো আবার আমাদেরকে এখানে যদি প্রশ্ন যে উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক অনুযায়ী আমরা যদি আঁকতে চাই, তাহলে এখানে বলছে যে ভূমি হচ্ছে 40 মিটার আর উচ্চতা 30 মিটার। তো এটা আমরা চাইলে দিয়ে নিতে পারি। দেখেন এখানে ভূমি কোনটা হবে? ভূমি হবে এই নিচের যেই বাহুটা আছে, এটা হবে ভূমি। তো ভূমিটা হচ্ছে 40 মিটার, এটা হচ্ছে 40 মিটার। আর উচ্চতা হচ্ছে গিয়ে দেখেন উচ্চতা নির্ণয় করবেন আপনার এভাবে, এটা হচ্ছে সামান্তরিকের উচ্চতা। তো এই উচ্চতাটা হচ্ছে গিয়ে 30 মিটার, 30 মিটার বলে দিছে আমাদের, এটা হচ্ছে সামান্তরিকের উচ্চতা। যাই হোক, তো এই ছিল আমাদের সামান্তরিক ক নাম্বার প্রশ্নের উত্তর আর সামান্তরিকের সংজ্ঞা, সামান্তরিকের চিত্র। তো খ নাম্বারের মধ্যে বলছে যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের যেগুলো লাগবে সেগুলা প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে। দেখেন সামান্তরিকের ভূমি দেওয়া আছে এবং সামান্তরিকের উচ্চতা দেওয়া আছে। তো আমরা খ নাম্বারে এসে লিখবো যে দেওয়া আছে সামান্তরিকের ভূমি হচ্ছে আমাদের 40 মিটার আর সামান্তরিকের উচ্চতা দেওয়া আছে আমাদের 30 মিটার। এখন সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র দরকার। সেই সূত্রটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা, হ্যাঁ, বর্গ একক। তো আমরা যেহেতু ভূমি জানি, উচ্চতা জানি, সুতরাং আর ক্ষেত্রফল আমরা বের করতে পারি। তো ভূমি হচ্ছে কত? 40 মিটার। তো ভূমি এর জায়গায় লিখবো আমরা 40, গুণ আছে গুণ দিয়ে দেব, উচ্চতা হচ্ছে 30। তো বর্গ মিটার। তো এখন এই 40 আর 30 যদি আমরা গুণ করি তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 40 আর 30 গুণ করলে আমরা বুঝতেই পারি যে এখানে 1200 আসবে রেজাল্ট। আর তবু আপনারা চেক করে নেবেন ক্যালকুলেটরের সাহায্যে। 40 গুণ 30 আসছে 1200, 1200 বর্গমিটার। তো এটাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আপনারা নিচে শুধু লিখবেন এর ক্ষেত্রফল সমান সমান 1200 বর্গমিটার, এটাই হবে এখানে অ্যান্সার। ছোট কথায় আমাদের বলছে যে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার জন্য। তো বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার জন্য আমরা যাব, তো প্রথমে লিখবো যে খ হতে পাই সামান্তরিকের ক্ষেত্রফল। তো সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কত পাইছিলাম? সামান্তরিকের ক্ষেত্রফল পাইছি আমরা 1200 বর্গমিটার, এটা ছিল সামান্তরিকের ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নেব, যে ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি বাহু স্কয়ার, এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। তো সেটা হবে কি x স্কয়ার, তারপর আর x স্কয়ার হবে কি বর্গমিটার। x স্কয়ার বর্গমিটার হচ্ছে বর্গের ক্ষেত্রফল আর কি। তো এখন দেখেন এখানে আমাদেরকে প্রশ্নে বলছিল হচ্ছে উদ্দীপকে বলে দিয়েছিল সামান্তরিকের যে ক্ষেত্রফল, এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো এখানে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গমিটার আর বর্গের ক্ষেত্রফল কত? x স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? এই x স্কয়ার সমান হচ্ছে 1200। তো আমরা এখানে এটি লিখব যে x স্কয়ার সমান সমান 1200। তো x স্কয়ার সমান যদি 1200 লিখি তাহলে আমরা এই x এর একটা মান বের করতে পারি। দেখেন কিভাবে, এখানে x সমান সমান আমরা এই স্কয়ারটা ওঠানোর জন্য এখানে রুট ওভার দিয়ে এর ভিতরে 1200 লিখতে পারি। তো এখন এটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করব। তো ভিতরে আমরা লিখতে পারি হচ্ছে 40 গুণ 40 না, আমরা 400 লিখতে পারি। 400 গুণ 3, 400 গুণ 3। আবার এই 400-কে আমরা আলাদা আলাদা রুট করে দিতে পারি। 400 রুট ওভার গুণ রুট ওভার অফ 3। তো এখন এই 400-কে যদি রুট ওভার করি তাহলে দেখেন কি আসে, x ইকুয়াল এই 400-কে রুট ওভার করলে আসে 20, আর এখানে আছে হচ্ছে আমাদের 3 রুট ওভার অফ 3। তো এখন আমরা x এর মান পেয়ে গেলাম। x এর মান হচ্ছে গিয়ে কত? 20 রুট ওভার অফ 3। তো এটা হচ্ছে x এর মান। তো x আমরা কি জানি? x হচ্ছে
এক বাহুর দৈর্ঘ্য x। তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য কত পাইলাম? এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 √3। তাহলে বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার জন্য, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র। তাহলে আমরা 4 লিখব, আর এক বাহুর দৈর্ঘ্য তো আমরা জানি সবাই, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে এই 20 √3। তাহলে আমরা এই এক বাহুর দৈর্ঘ্য লিখব হচ্ছে 20 √3। তো এখন জাস্ট ক্যালকুলেশন, 4 আর 20 গুণ করলে হয় 80 √3। তো এখন 80 কি এই √3 এর সাথে কি আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা কি করতে পারি? 80 আর √3 গুণ করে যা রেজাল্ট আসবে সেটা কি? বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা এখন 80 আর √3 গুণ করব। তাহলে দেখেন আছে হচ্ছে আমাদের 80 গুণ √3। তাহলে আসলো কত? 138.5640। 138.5656, এতটুকু লিখে আমরা শুধু প্রায় লিখে দিব, প্রায়। তো এটাই হবে আমাদের অ্যান্সার। আমরা জাস্ট অ্যান্সারের নিচে গিয়ে লিখবো যে অতএব নির্ণয়ে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 138.56 বর্গমিটার। লিখতে পারি এখানে বর্গমিটার প্রায় কথাটা লিখতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের এই 26 নম্বর অঙ্কের 26 নম্বর যে সৃজনশীল ছিল সেই সৃজনশীলের অ্যান্সার। তো 27 নং সৃজনশীলে আমাদের একটি সামান্তরিকের একটি চিত্র দেওয়া আছে। হ্যাঁ, এখানে আমাদের বলে দিচ্ছি যে চিত্রে ABCD সামান্তরিকটির পরিসীমা 300 মিটার। এই যে একটা আমাদের সামান্তরিক দেওয়া আছে, এর পরিসীমা হচ্ছে গিয়ে 300 মিটার। এবং ADF ত্রিভুজ, এখানে ADF কত? ADF ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের 1/4। অর্থাৎ এই যে সম্পূর্ণ যে সামান্তরিকটা আছে, এই সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফলের 4/1 হচ্ছে গিয়ে এই ADF এর ক্ষেত্রফল। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে একটু খেয়াল করি। এখানে এই AB হচ্ছে গিয়ে সামান্তরিকের ভূমি, যা হচ্ছে গিয়ে 2x, যার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 2x, এবং এই সামান্তরিকের প্রস্থ হচ্ছে গিয়ে AD, যা হচ্ছে গিয়ে x। অর্থাৎ AD হচ্ছে গিয়ে x আর ভূমি AB হচ্ছে গিয়ে 2x। তো আমরা তো জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর সমান হয়। তাহলে AB যেহেতু 2x, সুতরাং DCও 2x। AD যেহেতু x, BCও হচ্ছে গিয়ে x। যাই হোক, তো প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে যে ক নম্বরে বলছে সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করো। তো সামান্তরিকের পরিসীমা কত? সামান্তরিকের পরিসীমা হচ্ছে কি 300 মিটার। তো এই 300 মিটারকে বলছে আমাদেরকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করার জন্য। তো এটার সমাধানের জন্য আমরা সমাধানের জন্য গিয়ে ক নম্বরে লিখবো যে দেওয়া আছে সামান্তরিকের পরিসীমা হচ্ছে 300 মিটার। সামান্তরিকের পরিসীমা 300 মিটার, এটা আমাদের দেওয়া আছে। এখন এই 300 মিটারকে আমরা কি করব? কিলোমিটারে নেব। এখন এই 300 মিটার সমান হচ্ছে গিয়ে এই 300কে যদি আমরা কিলোমিটারে নিতে চাই, 300কে কিলোমিটারে নিতে গেলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে এই 300কে। তাহলে হয়ে যাবে এটা কিলোমিটার। কিমি দিলাম আমি এখানে চাইলে আপনারা সাইড নোট দিয়ে দিতে পারেন। সাইড নোটটা হবে এরকম যে 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। তো এখন যেটা করতে হবে, এই 300কে ভাগ করতে হবে এই 1000 দিয়ে। তো আপনারা অনেকে বলছেন যে ক্লাসে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না বা পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, যে কারণে ক্যালকুলেটর ছাড়া এই জন্য ভাগগুলা করি। তো ভাগগুলার ব্যাপারটা হচ্ছে যে যার যার সুবিধা মতো করে নেবেন, যত সহজে করা যায় আর কি। তো আমি করতেছি, এখানে উপরে 2টা শূন্য আছে, আমি নিচে থেকে 2টা শূন্য কেটে দেবো। উপরে 2টা শূন্য, নিচের 2টা শূন্য কেটে দেবো। তাহলে উপরে থাকলো 3 আর নিচে থাকলো 10। এখন যেটা করব, এই 3কে ভাগ করব হচ্ছে কি 10 দিয়ে। এখন 10 দিয়ে তো আর 3-এর মধ্যে ভাগ যায় না, যে কারণে একটা দশমিক নিয়ে একটা এখানে শূন্য বসিয়ে দেব। এখন 10 দিয়ে 30-এর মধ্যে ভাগ যায় কতবার? 3 বার। তাহলে 3 × 10 = 30। তাহলে এই 0.3টা আমরা বসাবো হচ্ছে এখানে লিখবো যে 0.3 কিলোমিটার। তো আমরা পেয়ে গেলাম যে 300 মিটারকে কিলোমিটারে প্রকাশ। তারপরে আবার বলছিল যে আমাদের প্রশ্নে এটাকে সেন্টিমিটারে প্রকাশ করার জন্য, আমাদের কিলোমিটারে হয়ে গেছে, এখন সেন্টিমিটারে প্রকাশ করব। তো এখানে এসে লিখবো যে 300 মিটার সমান
এই 300 মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিতে যাই তাহলে যেটা করতে হবে এই 300কে গুণ করতে হবে হচ্ছে কি 100 দিয়ে। 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে তা সেন্টিমিটার। সেন্টিমিটার এখানে সাইড নোট দিতে পারেন। সাইড নোটটা হবে এরকম যে 1 মিটার সমান হচ্ছে গিয়ে 100 সেন্টিমিটার। এটা সাইড নোট দিয়ে দিতে পারেন। তো এখন এই 300কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তখন হবে কত? 3 1 3 আর শূন্য আছে টোটাল দুইটা 4টা, 1 2 3 4, মানে হচ্ছে কত? 30,000 সেন্টিমিটার আর কি। তো আমাদের ক নাম্বারের উত্তর এতটুকু পর্যন্তই। 300 মিটার সমান হচ্ছে 0.3 কিলোমিটার আর 300 মিটার সমান হচ্ছে কি 30,000 সেন্টিমিটার। খ নাম্বার অঙ্কে বলছে যে সামান্তরিকটির ক্ষেত্রফল কত বর্গমিটার তা নির্ণয় করার জন্য। অর্থাৎ আমাদের যে সম্পূর্ণ সামান্তরিক এ বি সি ডি, এই সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফল কত তা আমাদের বের করার জন্য বলছে। তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তো এখানে ভূমি কত? এ বি, ভূমি গুণ উচ্চতা। তো ভূমি কিন্তু এখানে আমাদের দেওয়া নাই, ভূমি শুধু 2x দেওয়া আছে, বাট 2x এর একটা পার্টিকুলার অর্থাৎ নির্দিষ্ট মান কিন্তু এখানে দেওয়া নাই, যে কারণে আমাদের এই এ বি সমান কত এটা আগে বের করে নিতে হবে। তারপরে উচ্চতা লাগবে, উচ্চতা ডিএফ সমান 5 মিটার, এটা আমাদের দেওয়া আছে। তো আমাদের যেটা করব প্রথমে এই 2x সমান কত হয় এটা আমরা বের করে নেব। তো এটা করার জন্য সমাধানে গিয়ে চিত্রে এবিসিডি একটি সামান্তরিক যার বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে এবি। তো এবি সমান কত দেখেন, আমাদের এই এবি সমান ছিল হচ্ছে গিয়ে 2x। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে এবি হচ্ছে গিয়ে 2x। তারপরে আসে হচ্ছে গিয়ে আমাদের এডি। তো এডি সমান কত? এখানে এডি হচ্ছে গিয়ে x। তো আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে এডি x এবং উচ্চতা ডিএফ। উচ্চতা কত ছিল? ডিএফ, উচ্চতা ডিএফ সমান ছিল হচ্ছে গিয়ে 5 মিটার। তো আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে উচ্চতা 5 মিটার। জাস্ট আমাদের এই কয়েকটা বেসিক জিনিস কাজে লাগবে। তারপরে সামান্তরিকটির পরিসীমা। সামান্তরিকটির পরিসীমা কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো সামান্তরিকের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এবি, এবি হচ্ছে গিয়ে 2x আর প্রস্থ হচ্ছে গিয়ে এডি মানে x। তো আমরা এটাই লিখলাম যে সামান্তরিকটির পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে 2, এবি কত? এবি ছিল হচ্ছে গিয়ে 2x, লিখবো 2x প্লাস এডি হচ্ছে গিয়ে x। তাহলে কত হয়? এখানে সমান সমান 2 গুণ 2x আর হচ্ছে গিয়ে x, দুইটা যোগ করলে হয় হচ্ছে গিয়ে আমাদের 3x। তাহলে এখন 3 দুগুণে 6, 6x। তাহলে আমরা পেয়ে গেলাম সামান্তরিকটির পরিসীমা হচ্ছে গিয়ে 6x। আবার এখানে আমাদের দেওয়া ছিল যে এই সামান্তরিকটির পরিসীমা হচ্ছে গিয়ে 300 মিটার। সামান্তরিকের পরিসীমা 300 মিটার, আবার আমরা এখানে পাইলাম সামান্তরিকের পরিসীমা হচ্ছে গিয়ে 6x। তার মানে আমরা কি লিখতে পারি? যে প্রশ্নমতে লিখতে পারি হচ্ছে গিয়ে এই 6x সমান হচ্ছে 300, এটা আমরা লিখতে পারি যেহেতু পরিসীমা সমান। তো এখন যেটা করবো এখান থেকে আমাদের এই x এর মানটা বের করব। x এর মান বের করার জন্য আমরা x টাই পাশে রেখে 6 যেহেতু x এর সাথে গুণ আকারে আছে এটা ভাগ করে দেব এই পাশে এনে। সরি, এগুলা বাংলাতে লিখবেন আপনারা, যেহেতু সবগুলা বাংলাতে ছিল। 6টা বাংলাতে লিখে দিবেন, এটা এখানের 6টা বাংলাতে লিখবেন। তাহলে এখানে 6 দ্বারা আমরা তা ভাগ করব। তো 300কে যদি 6 দ্বারা ভাগ করি কত আসে? 6 দ্বারা ভাগ করলে, যেহেতু ক্যালকুলেটর ইউজ নেই আমি ভাগ করেই দেখাচ্ছি। তো 5 6 30, দেন এখানের শূন্যটা শুধু এখানে বসিয়ে দেব। এইসব সহজ ভাগ আপনারা আশা করি সবাই পারেন। তো আসলো কত? x এর মান 50। তো আমরা এখানে লিখবো বা x ইজ ইকুয়াল 50। তো এই xটা কি ছিল? আমাদের xটা ছিল হচ্ছে কি এডি আর এবি ছিল কত? 2x। তো আমাদের দরকার এখান থেকে এই এবি, কারণ আমাদের এখান থেকে এই ভূমিটা দরকার। ভূমি হচ্ছে কত? এবি, এবি সমান 2x, এই 2x এর মানটা আমাদের দরকার। তো আমাদের এখান থেকে 2x এর মানটা বের করে নেব। তো নিচে এসে লিখবো যে বাহু দুইটির দৈর্ঘ্য এবি সমান কত ছিল? 2x। তো 2 আর x ছিল কত? x হচ্ছে গিয়ে 50। এই যে আমরা এখান থেকে x 50 পেলাম, তো এখানে লিখবো 50। তাহলে 2 যদি 50 এর সাথে গুণ করি তখন আসবে হচ্ছে গিয়ে 100। তাহলে এবি সমান কত পাইলাম? 100 মিটার। আর এটাও চাইলে লিখে নিতে পারি এডি, এডি হচ্ছে কত? এডি তো কত পাইলাম? এডি হচ্ছে গিয়ে x আর x হচ্ছে গিয়ে 50। তাহলে এখানে লিখতে পারি 50 মিটার। এখন যেটা করবো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে যাব। তো আমরা এখানে লিখবো যে অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা। তো ভূমি ছিল কত? ভূমি ছিল হচ্ছে গিয়ে আমাদের এবি আর উচ্চতা ছিল কত? উচ্চতা হচ্ছে গিয়ে
ডিএফ। তো এখানে লিখবো উচ্চতা হচ্ছে গিয়ে ডিএফ। আর এবি সমান আমরা কত পেলাম? এবি সমান পাইলাম হচ্ছে গিয়ে 100, আর ডিএফ তো 5 দেওয়াই আছে আমাদের, ডিএফ হচ্ছে গিয়ে 5 মিটার। তো এখানে ডিএফ এর জন্য লিখবো হচ্ছে গিয়ে 5, আর সামুদ্রিক ক্ষেত্রফলের একক হচ্ছে গিয়ে বর্গমিটার, এখানে লিখবো বর্গ মিটার। তো এখন 100 যদি 5 সাথে গুণ করি তখন হয় 500, তার মানে 500 বর্গ মিটার হচ্ছে গিয়ে এই সামুদ্রিকের ক্ষেত্রফল। এটাই হবে আমাদের খ নাম্বারের উত্তর। কি হবে? সামুদ্রিকের ক্ষেত্রফল সমান 500 বর্গ মিটার। গ নাম্বার প্রশ্নে বলছে যে এফ সমান কত মিটার, এটা বের করার জন্য, মানে এই এফ সমান কত মিটার তা বের করার জন্য। আমরা জানি এই এবি হচ্ছে গিয়ে 100 মিটার, বাট এই এফ কত মিটার এটা আমরা জানি না। এখন গ নাম্বার প্রশ্নে বলছে যে এই এফ কত মিটার, এটা বের করে দেখাও। তো এটা সমাধানের জন্য আমরা সমাধানে গিয়ে লিখব যে খ থেকে পাই সামন্তরিকটির ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গ মিটার। এটা আমরা খ থেকে মাত্র সমাধান করলাম। সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গ মিটার। তারপরে প্রশ্নে বলে দিছিল যে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফলটা সামন্তরিকের ক্ষেত্রফলের 1/4। এটা আমাদের প্রশ্নে বলে দিছিল যে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল সামন্তরিকটির ক্ষেত্রফলের 1/4, মানে 4/1 তাহলে আমরা কি লিখতে পারি যে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি সামন্তরিকের ক্ষেত্রফল গুণ 4/1। হ্যাঁ, মানে সামন্তরিকের ক্ষেত্রফলের 4/1 হচ্ছে গিয়ে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা তো জানি যে সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে কত? 500, আর এখানে আছে কত গুণ 4/1। এখন কি করতে হবে? এই 500কে ভাগ করতে হবে এই 4 দ্বারা। তো 500কে যদি 4 দ্বারা ভাগ করি তখন কি দাঁড়ায়? 500কে ভাগ করতে হবে 4 দ্বারা। তো 4 12 48, এখানে থাকে কত 2, 4 দ্বারা 2 এর মধ্যে ভাগ যাচ্ছে না। তো যেটা করতে হবে এখানে শূন্যটা এখানে বসাতে হবে, তারপরে 5 4 20, তার মানে আসলে হচ্ছে কি 125। আমরা যদি এই 4 দ্বারা 50কে 500কে ভাগ করি তখন আসে হচ্ছে গিয়ে 125। তো যেটা পেলাম যে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 125 বর্গমিটার। এখানে বর্গমিটার লিখে নেব। আচ্ছা, এডিএফ ত্রিভুজ কতটুকু? এই এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি 125 বর্গ মিটার আমরা পাইলাম, বাট আমাদের বের করতে হবে এএফ। তো এফ বের করার জন্য যেটা লাগবে এখন, সেজন্য আমরা নিচে এসে লিখব যে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের কত? ভূমি হচ্ছে এএফ। তো লিখবো এফ, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে গিয়ে ডিএফ, লিখবো ডিএফ। যাক, এটা হচ্ছে গিয়ে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল। এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল কত? 2/1 গুণ এফ গুণ ডিএফ। আবার এখানে পাইলাম যে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 125 বর্গ মিটার। তাহলে আমরা এখানে এসে কি লিখতে পারি? এই এতটুকু সমান কি লিখতে পারি? এতটুকু লিখতে পারি। আমরা এটাই লিখবো এখানে, যে প্রশ্ন মতে এই 2/1 গুণ এফ গুণ ডিএফ সমান সমান এই 125। তো এখন এখানে দেখেন আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে এই এফটা কত, এটার মান আমরা জানি না, বাট এই ডিএফ এর মান কিন্তু আমাদের এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এই ডিএফ সমান কত? ডিএফ সমান হচ্ছে গিয়ে 5 মিটার। তাহলে আমরা এই ডিএফ এর জন্য এখানে লিখতে পারি 5। যাক, নিচে সমাধান লিখবো। এই 2/1 যা আছে তা ঠিক থাকবে। এই এফ এর মান যেহেতু জানি না, তাহলে এফ এর মান লিখবো না, যা আছে এফ তাই লিখে দেব। তারপরে ডিএফ হচ্ছে গিয়ে 5, আর এই পাশে আছে হচ্ছে আমাদের 125। তারপরে কি করব, এখানকার এই নিচের যে 2টা আছে, এই 2টা আমরা এই 125-এর সাথে গুণ করে দেব। তাহলে কি হবে? এএফ গুণ 5, তারপরে এই 125, আর এই 2টা এখানে গুণ হয়ে যাবে। তারপরে যেটা করব, এখানে যেহেতু এই 5টা সরাতে হবে এখান থেকে, এফ এর মান বের করার জন্য এই 5টা এখান থেকে সরাতে হবে। তো 5 সরানোর জন্য এখানে এই এফ সমান সমান 5 যেহেতু গুণ আকারে আছে, এটা সমান সমানের অপোজিটে নিয়ে গেলে তা ভাগ হয়ে যাবে। তাহলে হবে কত? 125 গুণ 2/5। এখন এখানে আমরা কাটাকাটি করব। কাটাকাটিটা এরকম হবে, এই 5 দিয়ে যদি 125কে কাটি তখন আসবে 5 25-এ 125। কিভাবে দেখেন, 125কে ভাগ করবো হচ্ছে গিয়ে 5 দিয়ে। তাহলে 5 2 গুণে
10, তারপরে এখানে থাকে 2, আর তো 5 দিয়ে 2 এর মধ্যে যাচ্ছে না, যে কারণে এখান থেকে একটা 5 নামাতে হবে, তারপরে 5 5-এ 25, তাহলে থাকলো কত, এখানে 5 দিয়ে 125 কে কাটলে হয় 25, আর এই 25টা যদি আমরা এই 2 এর সাথে গুণ করি তখন হয় 25 দুগুণে 50, অর্থাৎ আমরা লিখতে পারি হচ্ছে কি এফ সমান হচ্ছে 50। তো আমাদেরকে চাইছিল কি, আমাদের প্রশ্নে চাইছিল যে এফ সমান কত মিটার, তো আমরা এখানে পাইলাম এফ সমান হচ্ছে কি 50 মিটার। তো সুতরাং উত্তরে এসে লিখবো যে অতএব এফ সমান 50 মিটার। এটাই হবে আমাদের গ নাম্বারের উত্তর। বন্ধুরা, আজকে আমরা সমাধান করব হচ্ছে এই অধ্যায়ের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে, সেই বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর বের করব আমরা। তো এখানে মোট 7টি বহু নির্বাচনী দেওয়া আছে, আমরা আজকে 7টিরই সমাধান করতে যাচ্ছি। তো 1 নম্বরে যেটি দেওয়া আছে তা হচ্ছে যে 1 বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার, এটা বলছে আমাদের বের করার জন্য। তো এটা মূলত আমরা মুখস্থ রাখতে পারি 929 বর্গ সেন্টিমিটার, আবার আমরা চাইলে এটা অ্যান্সারটা বের করেও নিতে পারি। তো এটার অ্যান্সারটা কীভাবে বের করব, আমরা জানি 1 বর্গ ফুট সমান আমরা কত লিখতে পারি, অ্যান্সারগুলো যত শর্টকাটে বের করা যায় এবং যত দ্রুত বের করা যায়। তাহলে 1 বর্গ ফুট সমান আমরা জানি হচ্ছে গিয়ে 1 ফুট গুণ হচ্ছে গিয়ে 1 ফুট। 1 বর্গ ফুট সমান হচ্ছে কি 1 ফুট গুণ 1 ফুট। তারপরে হচ্ছে কি এই 1 ফুট সমান আবার কত জানি আমরা 1 ফুট সমান জানি হচ্ছে কি 12 ইঞ্চি। 1 ফুট সমান হচ্ছে কি 12 ইঞ্চি। আবার এই 1 ফুট সমান লিখতে পারি হচ্ছে কি 12 ইঞ্চি। তো এখন আবার এই 12 ইঞ্চি সমান আবার কত জানি আমরা 12 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, এটা আমরা সেন্টিমিটারে নেব, ইঞ্চিকে নেব হচ্ছে গিয়ে সেন্টিমিটারে। তো আমরা জানি 1 সেন্টিমিটার সমান হচ্ছে গিয়ে 2.54 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার 1 ইঞ্চি সমান হচ্ছে গিয়ে 2.54 সেন্টিমিটার। তাহলে এখানে 12 ইঞ্চি সমান কত হবে, 12 গুণ 2.54 সেন্টিমিটার। তাহলে 12 ইঞ্চিকে যদি আমরা সেন্টিমিটারে নিতে যাই তাহলে এই 12 এর সাথে 2.54 গুণ করে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে, এই ইঞ্চিটা হয়ে যাবে সেন্টিমিটার। তারপরে আবার এই 12 ইঞ্চিকে আমরা নিব হচ্ছে গিয়ে আবার সেন্টিমিটারে। তো ঠিক একই রকম হবে 12 গুণ 2.54 সেন্টিমিটার। এখন এই 12 আর 2.54 এটা যদি আমরা গুণ করি তাহলে কত আসে দেখি, 12 গুণ করবো হচ্ছে গিয়ে 2.54 এর সাথে। তো আমরা কি করব, এখানে এই 254 দশমিকটা উঠিয়ে দিলাম, দশমিক পরে বসিয়ে দেব, আর গুণ করব হচ্ছে 12। তো 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 10-এর 0, হাতের থাকে 1, 2 দুগুণে 4, 4 আর 1 5, গুণ 4 একে 4, 5 একে 5, 2 একে 2, 8, 4 এখানে বসবে 4, 5 আর 5 10, 10-এর 0, হাতে থাকে 1, 2 আর 1 3। তো যেহেতু এখানে 2.54 অর্থাৎ 2 ঘর আগে দশমিক, তবে আমরা এখানে 2 ঘর আগে দশমিক বসিয়ে দেবো। তার মানে 12 আর 2.54 গুণ করলে হয় হচ্ছে গিয়ে 30.48 সেন্টিমিটার। আর এখানে 12 গুণ 2.54 গুণ করলে এটাই হবে 30.48 সেন্টিমিটার। এখন এই 30.48 আর এই 30.48 যদি আমরা গুণ করি তখন আসবে হচ্ছে গিয়ে 929 বর্গ সেন্টিমিটার। এটা আপনারা চাইলে গুণ করে দেখে দিতে পারেন, যে 30 আর 30.48 আর 30.48 এটা গুণ করলে 929 সামথিং আসবে, 929.03 সামথিং আসতে পারে, অর্থাৎ মানে 929 যেহেতু আছে এখানে, তো আনসার হবে এটাই আর কি। 2 নম্বরে আমাদের যে বহু নির্বাচনী প্রশ্নটি দেওয়া আছে তা হচ্ছে, একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নিচের কোনটি। তো আমরা জানি যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 6a², এটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র। তো এখানে দেওয়া আছে যে একটা ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার, তাহলে আমরা এটা ধরে নিই যে এক ধারের দৈর্ঘ্য নেই হচ্ছে 3 মিটার। তাহলে এইগুলো শর্টকাটে করে ফেলবো, যে এক ধারের দৈর্ঘ্য যদি ধরি আমরা হচ্ছে গিয়ে এ সমান 3 মিটার যদি ধরি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি 6a²। এটা হচ্ছে কি সমগ্র তলের ক্ষেত্রফল। তো এ সমান তো আমাদের 3 মিটার, এটা দেওয়াই আছে আমাদের এখানে, যে এক ধারের দৈর্ঘ্য 3 মিটার, তারপরে সমগ্র তলের ক্ষেত্রফল কি 6a²। এখন আমরা কি করব, 6a হচ্ছে গিয়ে 3, একে স্কোয়ার করব, তাহলে এখানে 6 আর 3কে স্কোয়ার করলে হয় হচ্ছে কত, 3কে স্কোয়ার করলে হয় 9। এখন 6 আর 9 যদি গুণ করি তখন হয় হচ্ছে গিয়ে 54, মানে 54 আর কি। তাহলে দেখেন এখানে আমাদের আছে 54 বর্গ মিটার, তাহলে আমাদের রাইট আনসার হবে কি 54 বর্গ মিটার।
তো এবার 3 নম্বর বহু নির্বাচনের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অর্থাৎ প্রস্থ যত দৈর্ঘ্য হচ্ছে কি এই প্রস্থের 3 গুণ। এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার, মানে এর চারদিকে অর্থাৎ এর পরিসীমা বলা হয়েছে এখানে 400 মিটার আর কি। এখন আমাদের 3 নম্বর প্রশ্নে বলছে যে বাগানের দৈর্ঘ্য কত মিটার এটা বের করার জন্য। তো এখানে আমাদের ধরে নিতে হবে যে প্রস্থটা ধরে নেই হচ্ছে গিয়ে x, প্রস্থ ধরে নেই x, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে হচ্ছে গিয়ে 3x। প্রস্থ যদি x হয় আর দৈর্ঘ্য যদি 3x হয়, তাহলে আমরা এখান থেকে আর বের করতে পারি, যেহেতু এখানে পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি যে পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য 3x যোগ প্রস্থ হচ্ছে x। এটা সমান লিখতে পারি হচ্ছে কি আমরা এই 400 মিটার। এখানে যে 400 মিটার দেওয়া আছে এই 400 মিটার লিখতে পারি। তো এখান থেকে আমরা এখন সমাধান করে x এর মানটা বের করে নেব। তাহলে 3x আর হচ্ছে গিয়ে শুধু আছে এখানে x, তাহলে 3টা x আর একটা x মিলে হয় 4টা x। সেই 4x যদি 2 এর সাথে গুণ করি তখন হবে হচ্ছে গিয়ে 8x, মানে 8টা x। তাহলে এই 8x সমান হবে গিয়ে 400। এখন এখান থেকে আমাদের 8টা সরাতে হবে। 8 সরানোর জন্য কি করব? আমরা 8টা যেহেতু এখানে গুণ আকারে আছে, এটা এই পাশে এনে ভাগ করে দেব, তাহলে হবে x সমান 400/8। এখন 8 দ্বারা যদি এই 400কে ভাগ করি তখন আসবে হচ্ছে গিয়ে 50, অর্থাৎ x সমান আসবে হচ্ছে কি আমাদের 50 মিটার। তাহলে xটা কি ছিল? এই xটা ছিল হচ্ছে কি আমাদের প্রস্থ, তাহলে প্রস্থ হচ্ছে কি 50 আর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 3x, তার মানে 3 গুণ 50। তাহলে 50 এর সাথে যদি 3 গুণ করি তখন কত হয়? 150। 3 50 150, তার মানে বাগানের দৈর্ঘ্য হবে হচ্ছে কি 150 মিটার আর কি। 4 নম্বরে বলছে যে বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার। তো বাগানের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। তাহলে আমরা ওইখানে পাইছিলাম যে প্রস্থ x সমান 50 আর এটা হচ্ছে কি প্রস্থ, একবার প্রস্থ লিখি, আর পাইছিলাম হচ্ছে কি দৈর্ঘ্য পাইছিলাম 150 মিটার। তো এখন বাগানের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে আমরা জানি কি বাগানের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের 150 আর প্রস্থ হচ্ছে গিয়ে শুধু 50। তাহলে 150 আর 50 যদি গুণ করি যেটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে গুণ করি 150 আর হচ্ছে গিয়ে 50 গুণ করব, 0 0 0 5 0 0 5 5 25 5 7 2 5 1 5 5 আর 2 7। তাহলে এখানে কত আছে? 0 0 5 7, তার মানে 7500। তো আমাদের এখানে অ্যান্সার হবে গিয়ে এই 7500। আর 5 নম্বর প্রশ্নে বলছে যে ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কি। তো ডেসি এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে ডেসি শব্দের অর্থ হচ্ছে দশমাংশ। তারপরে বলছে যে নিচের তথ্যের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে একটা উদ্দীপক দিছে, বলছে যে একটি জমির দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার। এখন আমাদের বলছে যে ওই জমির পরিসীমা কত। তো পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে যে আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার আর প্রস্থ 15 মিটার দেওয়া আছে। তো 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 20 আর প্রস্থ হচ্ছে গিয়ে 15, এই দুইটা যোগ করব। তারপরে 20 আর 15 যদি যোগ করি তখন আসে হচ্ছে গিয়ে 35, আর এই 35-এর সাথে যদি 2 গুণ করি তখন আসে 70। অর্থাৎ আমাদের এখানকার যে প্রশ্নের মধ্যে 70 মিটার আছে, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। তারপরে 7 নম্বর প্রশ্নে বলছে যে ওই জমির ভিতরে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত বর্গ মিটার, এটা আমাদের বের করার জন্য। তো এখানে এটার জন্য আমাদের 4টা অপশন দেওয়া আছে। ক নাম্বারে বলছে 70, খ 40, 176, 234। এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা এটা আমাদের বের করতে হবে। তো এখানে বলছে যে জমির ভিতরে যেহেতু 2 মিটার চওড়া রাস্তা আছে, এখন এই রাস্তা বাদে ক্ষেত্রফল বের করতে হবে। তো আমাদের প্রথমে বের করে নিতে হবে যে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত, রাস্তা বাদে জমির প্রস্থ কত। তো আমাদের এখানে অলরেডি দৈর্ঘ্য ছিল হচ্ছে 20 মিটার আর প্রস্থ ছিল হচ্ছে গিয়ে 15 মিটার। তো এইগুলা থেকে 2 গুণ 2 4 মিটার করে বাদ যাবে। তো যেহেতু ছিল হচ্ছে গিয়ে দৈর্ঘ্য ছিল কত, দৈর্ঘ্য ছিল হচ্ছে গিয়ে 20। এখন 2 পাশ থেকে বাদ যাবে 2 মিটার করে, তাহলে 2 গুণ 2 হবে। তাহলে থাকে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আমাদের 2 আর 2 4, আর এই 4 বাদ যাবে 20 থেকে, তাহলে হবে হচ্ছে গিয়ে আমাদের 16 মিটার। তো আর এই দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে রাস্তা বাদে, তার মানে রাস্তা বাদে হচ্ছে গিয়ে 16 মিটার আর দৈর্ঘ্য এটা। আর প্রস্থ হবে কত, প্রস্থ ছিল হচ্ছে গিয়ে আমাদের 15 মিটার, আর 2 পাশ থেকে বাদ যাবে হচ্ছে গিয়ে 2 মিটার করে, তাহলে থাকে কত
এখানে আছে হচ্ছে গিয়ে আমাদের 15, আর এখানে 2 গুণ 2 4, এই 4 মিটার বাদ যাবে। তো 15 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে গিয়ে আমাদের 11 মিটার। তো আমরা পাইলাম হচ্ছে গিয়ে যে রাস্তাবাদী জমির দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 16 মিটার আর রাস্তাবাদী প্রস্থ হচ্ছে গিয়ে 11 মিটার। এখন ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব, এই দৈর্ঘ্য 16 মিটার আর প্রস্থ 11 মিটার, এই দুইটা গুণ করে দেবো। তাহলে ক্ষেত্রফল বের করার জন্য এখানে লিখবো ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলটা হবে হচ্ছে গিয়ে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল সমান এই 16 গুণ 11। তো এখন 16 আর 11 যদি গুণ করি কত আসে, 16 আর হচ্ছে 11, 6 একে 6, একে সাথে 1 গুণ করলে 1, আর এখানে হবে 16, 6 আর 6 আর 1 7, আর এখানে 1, অর্থাৎ আসে হচ্ছে কি আমাদের এই 16 আর 11 গুণ করলে আসে 176। তাহলে আমাদের এখানে অপশন আছে 176, রাইট আনসার হবে 176। উদাহরণ 7-এ একটি উদ্দীপক দেওয়া আছে এবং 3টা প্রশ্ন দেওয়া আছে। এক কথায় উদাহরণ 7 হচ্ছে গিয়ে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন। তো চলুন সেই সৃজনশীলটি সমাধান করি আমরা। তো উদ্দীপকে দেওয়া আছে একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান, অর্থাৎ একটা আয়তাকার ঘর যার পরিসীমা একটা বর্গা আকার ঘরের পরিসীমার সমান। তারপরে বলছে যে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অর্থাৎ এই যে আয়তাকার যে ঘরটা আছে এর প্রস্থ যত তার 3 গুণ হচ্ছে গিয়ে দৈর্ঘ্য। তারপর বলছে যে প্রতি বর্গমিটারে 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 11,025 টাকা ব্যয় হয়। অর্থাৎ এই যে আয়তাকার যে ঘরটা আছে এই ঘরের প্রতি 1 বর্গমিটার মেঝে মুড়তে ওদের খরচ হচ্ছে গিয়ে 75 টাকা। তো টোটাল ঘরটা ওদের মুড়তে কার্পেট দিয়ে মুড়তে খরচ হয়েছে 11,025 টাকা। আচ্ছা যাই হোক, তো ক নাম্বার প্রশ্ন আমাদের বলছে যে প্রস্থকে ক ধরে আয়তাকার ঘরের ক্ষেত্রফল ক এর মাধ্যমে বের করো। তাহলে আয়তাকার ঘরের এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে ঘরের দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। তো আমরা সমাধান গিয়ে লিখবো যে এখানে সমাধান এসে লিখবো মনে করি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার। এটা মূলত আমাদের এখানে বলে দিচ্ছে ক এর মাধ্যমে বের করার জন্য, এই কারণে আমরা ক ধরবো। চাইলে আমরা অন্য কিছু ধরতে পারতাম, যেহেতু বলছে ক এর মাধ্যমে বের করার জন্য এখানে এই কারণে আমরা লিখবো যে আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার। আর আমরা প্রস্থই বা কেন ক ধরলাম, কারণ হচ্ছে গিয়ে যে এখানে বলে দিয়েছিল যে দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে প্রস্থের 3 গুণ, অর্থাৎ প্রস্থ যত তার 3 গুণ হবে গিয়ে দৈর্ঘ্য, এই কারণে আমাদের প্রস্থ আগে ধরে নিতে হচ্ছে। যাই হোক, তো প্রস্থ যদি ক হয় তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে হচ্ছে গিয়ে 3 ক মিটার, কারণ হচ্ছে গিয়ে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 3 গুণ। তো এখন আমরা প্রস্থ জানি দৈর্ঘ্য জানি, তাহলে কি ক্ষেত্রফলও বের করতে পারবো। তো এখানে সেই ক্ষেত্রফলের সূত্র লিখবো, আয়তাকার ঘরের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে এখানে আমাদের 3 ক, আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে 3 ক, আর প্রস্থ হচ্ছে গিয়ে আমাদের ক। তো এখানে 3 ক কি মিটার ছিল, ক ও মিটার ছিল, তো মিটার মিটার গুণ হয়ে বর্গমিটার হয়ে যাবে, এখানে আমরা বর্গমিটার লিখবো। তো এখন 3 ক আর ক যদি আমরা গুণ করি তাহলে আসে হচ্ছে গিয়ে 3 ক স্কয়ার বর্গমিটার। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই আয়তাকার ঘরের ক্ষেত্রফল, যেটা আমাদের প্রশ্নে বলছিল যে প্রস্থকে ক ধরে আয়তাকার ঘরের ক্ষেত্রফল ক এর মাধ্যমে বের করো। তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রফল 3 ক স্কয়ার, যা ক এর মাধ্যমে আমরা বের করলাম। তারপর খ নাম্বার প্রশ্নে বলছে যে আয়তাকার ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো এখানে আমরা খেয়াল করেন, আমরা এখানে দৈর্ঘ্য পাইছি কত, দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 3 ক আর প্রস্থ হচ্ছে ক। তো এটা তো কোনো নির্দিষ্ট মান না, এখন আমাদের বলছে যে এই প্রস্থটা এবং দৈর্ঘ্যটা একটা নির্দিষ্ট মান বের করার জন্য। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এইখানে যেহেতু বলে দিছি যে প্রতি বর্গমিটারে 75 টাকা খরচ হয়, হ্যাঁ, এবং টোটাল গড়টা মুহূর্তে ওদের 11,025 টাকা ব্যয় হয়েছে। তো আমরা এখান থেকে এই গড়ের আয়তাকার গড়ের ক্ষেত্রফলটা কত এটা বের করে নিতে পারি। আবার আমাদের এখানেও আমরা পাই গেছি ক্ষেত্রফল 3 ক স্কয়ার। তো এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল লিখে আমরা ক এর একটা মান বের করতে পারবো। তো চলুন এটা সমাধানে যাই। ক্ষয়ের সমাধানে এসে লিখবো যে গড়টিতে 75 টাকা খরচ হয় কত বর্গমিটার মেঝে মুড়তে, 75 টাকা খরচ হয় হচ্ছে গিয়ে 1 বর্গমিটার মেঝে মুড়তে। তাহলে গড়টিতে 1 টাকা খরচ হবে কত বর্গমিটার মেঝে মুড়তে, 1 টাকা খরচ হবে হচ্ছে গিয়ে 75 ভাগের 1 বর্গমিটার মেঝে মোড়াতে। তো এখন আমাদের প্রশ্নে বলে দিছিল যে গড়টিতে তাদের টোটাল 11,025 টাকা ব্যয় হয়েছে। তাহলে এই 11,025 টাকা ব্যয় হয়েছে কত বর্গমিটার মেঝে মোড়াতে, এটা আমরা বের করে নেব। তাহলে এখানে দেখব যে গড়টিতে 11,025 টাকা ব্যয় হয় হচ্ছে গিয়ে
যেহেতু আর একটু বেশি বর্গমিটার মেঝে মোড়াতে খরচ হবে, সে কারণে আমরা এটা এই 11,025টা এখানে উপরে গুণ করে দেব। তাহলে 11,025 উপরে গুণ করব, আর এখানে নিচে থাকবে হচ্ছে গিয়ে 75 বর্গমিটার মেঝে মুড়তে। এখন এইটা আমরা একটু ভাগ করে রেজাল্টটা বের করে নেব। 11,025কে যদি 75 দিয়ে ভাগ করেন রেজাল্ট কত আসবে, আমরা যেহেতু ক্যালকুলেটরের ব্যবহার নাই, সুতরাং আপনাদের এটা ভাগটা করেই নিতে হবে এখানে। তাহলে আমি যদি পাশে ভাগটা করি, দেখেন কত আসে, 11,025 ভাগ দিতে পেয়েছে 75 দিয়ে। তো প্রথমে 110কে যদি দিই আমি ভাগ, তাহলে একবার যাবে, একবার দিলে 75, তারপরে বাকি থাকে হচ্ছে গিয়ে 5, আর হাতের থাকে 1, 8 হবে, 8 আছে কত হলে 11 হবে, 3 হলে। তারপরে এখান থেকে 35-এর মধ্যে তো যায় না, তো আমাদের এখান থেকে 2 নামাতে হবে। তারপরে আমরা আবার 4 দিয়ে গুণ দিব, এবার 4 বার যাবে এখানে, 4 বার যদি নেই তাহলে 5 4 20 শূন্য, হাতের 2, 4 7 28 সাথে 300, এক কথায় 300 এখানে 4 দিয়ে দিলে, তারপরে এখানে বাকি থাকে হচ্ছে গিয়ে 2, আর এখানে 5, তারপরে 52-এর মধ্যে 75 দিয়ে ভাগ যায় না, সুতরাং এখান থেকে 5 নামাতে হবে আমাদের। তো এখন এই 525কে যদি আমরা 75 দিয়ে ভাগ দিই, তাহলে যাবে হচ্ছে গিয়ে 7 বার যাবে মেবি, হ্যাঁ 7 বার। তাহলে 7 বার দিলে হয় হচ্ছে গিয়ে 7 75 হচ্ছে গিয়ে 525। তো এই ভাগটা আপনারা করে নেবেন, আমি করে নিলাম। তো এখানে আসে হচ্ছে আমাদের 147 বর্গমিটার। তার মানে এই যে গড়, আয়তাকার গড়, এই গড়ের ক্ষেত্রফলটা কত, এই গড়ের ক্ষেত্রফল হচ্ছে 147 বর্গমিটার। তো আমরা এখানে কি পাইছিলাম, দেখেন এখানে গড়ের ক্ষেত্রফল পাইছিলাম ক নাম্বারে 3 ক স্কয়ার, এটা হচ্ছে গড়ের ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখতে পারি, এই 3 ক স্কয়ার সমান এই 147, কেননা এইটাও ক্ষেত্রফল, এটাও আয়তাকার গড়ের ক্ষেত্রফল, তাহলে এই দুইটাই যেহেতু ক্ষেত্রফল, তাহলে আমরা এই দুইটা সমান লিখতে পারি। তো এখানে প্রশ্ন মতে এসে লিখবো 3 ক স্কয়ার সমান সমান 147। তাহলে এখান থেকে আমাদের এখন ক এর মানটা বের করে নিতে হবে, বা আমরা কি লিখতে পারি, ক স্কয়ার সমান সমান এই 3টা নিচে এসে ভাগ করে দেব, যেহেতু ক এর সাথে গুণ আকারে আছে, তাহলে এই 3টা নিচে নিয়ে আসে পড়বো, ভাগ করে দেবো আর কি। তো এখন ভাগ করলে কি হয়, বা ভাগ করলে ক স্কয়ার সমান সমান 147কে 3 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে গিয়ে 3 4 12, হাতে থাকবে 2 27, 3 9 27, অর্থাৎ 49 আসবে আর কি। আপনারা ভাগগুলা করে নেবেন। তো ক স্কয়ার সমান 49 আসে। এখন আমাদের তো ক স্কয়ার, বাট আমাদের বের করতে হবে ক এর মান। তো আমরা উভয় পাশে বর্গমূল করে দেব। তো সহজ ভাষায় যদি আমি বলি, তাহলে আপনারা ক সমান এই স্কয়ারের জন্য শুধু অপর পাশে রুট ওভার দিয়ে দিবেন, হ্যাঁ, বা অনেক সময় বর্গমূল করতে পারেন, উভয় পক্ষে স্কয়ার বর্গমূল দ্বারা গুণ করে দিতে পারেন। তো যাই হোক, এক কথায় এখানে স্কয়ার থাকলেও অপর পাশে এই স্কয়ারটা উঠানোর জন্য এখানে শুধু বর্গমূল দিয়ে দিবেন। তাহলে আমি ক সমান সমান রুট ওভার দিয়ে দিলাম। তাহলে এখানে বা ক সমান সমান রুট ওভার 49-এর মান কত, 49-এর বর্গমূল হচ্ছে গিয়ে 7, অর্থাৎ আমরা ক এর মান পাইলাম হচ্ছে গিয়ে 7। তো কটা আমাদের কি ছিল, ক ছিল হচ্ছে গিয়ে আমাদের প্রস্থ, তাহলে গড়ের প্রস্থ হচ্ছে গিয়ে 7 মিটার, আর গড়টার দৈর্ঘ্য ছিল কত, দৈর্ঘ্য ছিল হচ্ছে গিয়ে 3 ক। তো 3 ক হচ্ছে গিয়ে 7, তাহলে কত মিটার আসে হচ্ছে গিয়ে 21 মিটার। তাহলে গড়ের প্রস্থ 7 মিটার আর গড়ের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 21 মিটার। গ নাম্বার প্রশ্নে বলছে 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে। তো এই অঙ্কের সমাধানের জন্য আমাদের উদ্দীপকের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে এখানে বলেছিল কি, আয়তাকার ঘরের পরিসীমা যত, বলছে যে বর্গাকার ঘরের পরিসীমাও তত। যেহেতু আমাদের বর্গাকারটা এখানে কাজে লাগবে, কেন বলছে যে বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে, এই কারণে আমাদের এই জিনিসটা এখানে কাজে লাগবে। যে বলছে আয়তাকার ঘরের পরিসীমা একটা বর্গাকার ঘরের পরিসীমা সমান। তো আমরা আয়তাকার ঘরের পরিসীমা কত তত জানি না, যে কারণে আমাদের আয়তাকার ঘরের পরিসীমাটা আমরা বের করে নেব। আর আয়তাকার ঘরের পরিসীমা বের করলে আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে বর্গাকার ঘরের পরিসীমা, যেহেতু দুইটা সমান। তো চলুন আমরা আগে আয়তাকার ঘরের পরিসীমা বের করি। তো যাই হোক, আমরা তো খ হতে কি পাইছিলাম, খ হতে পাইছিলাম যে আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 21 মিটার, এই খ হতে আমরা পাইছিলাম এটা। আর আয়তাকার ঘরের প্রস্থ পাইছিলাম হচ্ছে গিয়ে 7 মিটার। তো গড়ের দৈর্ঘ্য যেহেতু 21 মিটার, প্রস্থ 7 মিটার, দৈর্ঘ্য প্রস্থ দুইটাই আছে, তাহলে কি গড়ের পরিসীমা আমরা বের করতে পারবো না। আমরা জানি যে আয়তাকার ঘরের পরিসীমার সূত্র হচ্ছে গিয়ে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ,
তাহলে এখন 2 এর জায়গায় 2 বসিয়ে দিলাম। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 21 আর প্রস্থ হচ্ছে গিয়ে 7। তো এটার একক হচ্ছে গিয়ে মিটার, মিটার লিখে দিব এখানে। এখন এখানে 2, 21 আর হচ্ছে গিয়ে 7 যদি যোগ করি তখন আসে হচ্ছে গিয়ে 28 মিটার হবে এখানে একক। আর 28-এর সাথে 2 গুণ করলে আসে হচ্ছে গিয়ে 56 মিটার। তাহলে আমরা আয়তাকার ঘরের পরিসীমা পাইলাম হচ্ছে গিয়ে 56 মিটার। এখানে লিখবো যে অতএব বর্গাকার ঘরের পরিসীমা কত হবে? বর্গাকার ঘরের পরিসীমা হবে কি 56 মিটার। কারণ কি আয়তাকার ঘরের পরিসীমা যেহেতু 56, তাহলে বর্গাকার ঘরের পরিসীমা 56। কারণ এটা আমাদের প্রশ্নে বলে দিছিল যে আয়তাকার ঘরের পরিসীমা বর্গাকার ঘরের পরিসীমার সমান। তাই হোক, আমরা পাইলাম হচ্ছে বর্গাকার ঘরের পরিসীমা হচ্ছে 56 মিটার। এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে বর্গাকার ঘরের পরিসীমা সমান 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে কি বর্গাকার ঘরের পরিসীমা সূত্র। বর্গাকার ঘরের পরিসীমা সমান 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে বর্গাকার ঘরের পরিসীমা হচ্ছে 56 মিটার, এটা আমরা পাইলামই মাত্র। আর এখানে 1 বাহুর দৈর্ঘ্য কত এটা জানা নাই। তো আমরা যেটা করব যে এখান থেকে 1 বাহুর দৈর্ঘ্যটা বের করব। তাহলে এখানে যেহেতু বা দিব বর্গাকার ঘরের পরিসীমা আমরা জানি কত 56, তো এখানে এই বর্গাকার ঘরের পরিসীমা এটার জন্য লিখবো হচ্ছে গিয়ে 56। তারপর এখানে সমান সমান আছে, আমরা সমান সমান দিয়ে দিব। এখানে যে 4 আছে এই 4টা এখানে লিখে দিব, গুণ আছে গুণ দিয়ে দেবো, আর 1 বাহুর দৈর্ঘ্য আছে এটা এখানে লিখে দিব, 1 বাহুর দৈর্ঘ্য। তো এখন যেটা করব একটু প্রক্ষান্তর করে নেব। প্রক্ষান্তর মানে হচ্ছে এই যে এই অংশটুকু এটা আমরা ওই অপোজিট সমান সমানের এই পাশে নিয়ে আসবো, আর এই 56 এটা ওই পাশে নিয়ে যাব। কি করলাম, 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য আমি এই পাশে লিখলাম, আর এই 56টা লিখবো হচ্ছে গিয়ে এই পাশে। এখন যেটা করতে হবে, এখান থেকে তো আমরা এই 1 বাহুর দৈর্ঘ্যটা বের করব। সেই কারণে আমরা এই যে এখানে যে 4টা আছে এই 4টা গুণ আকারে আছে এটা, তো এটা আমরা ওই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। যে কারণে আমরা এটা কি করব, এখানে লিখবো হচ্ছে গিয়ে 1 বাহুর দৈর্ঘ্য সমান সমান এই 56, এই 4টা কি নিচে চলে আসবে। আর 4 যদি নিচে চলে আসে তাহলে কি আমরা ভাগ করতে পারি 56কে 4 দ্বারা। তো তারপরে আমরা পেয়ে যাবো কি 1 বাহুর দৈর্ঘ্য। তো 56কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, 56কে 4 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে গিয়ে 14। তাহলে আমরা এখানে লিখবো যে 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 14 মিটার। এই 56কে 4 দ্বারা ভাগ করলে আসে এই 14 মিটার। এই কারণে আমরা লিখছি যে 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 14 মিটার। তো আমরা যেহেতু একটা বর্গাকার 1 বাহুর দৈর্ঘ্য যদি 14 মিটার হয়, তাহলে আমরা বর্গাকার ক্ষেত্রফলটা বের করতে পারি। কারণ কি আমরা জানি বর্গাকার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে বাহু স্কয়ার। তো বাহু হচ্ছে গিয়ে এখানে 14 মিটার। তো এই বাহুকে যদি স্কয়ার করে দেই তাহলে আমরা পেয়ে যাব বর্গাকার গড়ের ক্ষেত্রফল কত। তাহলে আমরা বর্গাকার গড়ের ক্ষেত্রফল সমান কি বাহু ও স্কয়ার। তো বাহু হচ্ছে গিয়ে 14, একে স্কয়ার করে দেব, তাহলে এটা পেয়ে যাব হচ্ছে গিয়ে আমরা ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফল একক কি বর্গ মিটার হয়। তাহলে 14কে যদি স্কয়ার করি, 14কে স্কয়ার মানে হচ্ছে 14 দুইবার গুণ। তো 14কে দুইবার যদি গুণ করেন আপনারা তাহলে পাবেন হচ্ছে গিয়ে 196 বর্গ মিটার। এটা হবে হচ্ছে গিয়ে বর্গাকার গড়ের ক্ষেত্রফল। তো যাই হোক, আমরা বর্গাকার গড়ের ক্ষেত্রফল পেলাম হচ্ছে গিয়ে 196 বর্গ মিটার। এখন এখানে আমাদের প্রশ্নে যেটা বলছে যে 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস। হ্যাঁ, এই টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ডাকতে কয়টি টাইলস লাগবে। তাহলে আমাদের কাজ কি এখন, এই যে 40 সেন্টিমিটার যে টাইলসটা, এই টাইলসের ক্ষেত্রফল দ্বারা যদি আমরা গড়ের যে ক্ষেত্রফল আছে, গড়ের ক্ষেত্রফল কত 196, একে ভাগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব কতগুলা টাইলস লাগবে। তো এখানে যেহেতু 40 সেন্টিমিটার টাইলস, এই 40 সেন্টিমিটার টাইলসের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো 40 সেন্টিমিটার টাইলসের ক্ষেত্রফল যেহেতু এটা সেন্টিমিটারে আছে, আর ক্ষেত্রফলটা বের করবো আমরা মিটারে, যেহেতু আগে সবগুলো মিটারে আছে। তো 40 সেন্টিমিটারকে যদি মিটারে নিতে যাই আমরা, তাহলে কি করব, এখানে লিখবো 40 সেমি সমান সমান এই 40 সেন্টিমিটারকে মিটারে নিলে 40কে ভাগ করে দিতে হবে আমাদের 100 দ্বারা, এখানে হবে মিটার। তো 40কে যদি আপনি 100 দ্বারা ভাগ করে দেন তাহলে আসবে হচ্ছে গিয়ে 0.4 মিটার। অর্থাৎ এই 40 সেন্টিমিটার সমান হচ্ছে গিয়ে আমাদের এই 0.4 মিটার। তাহলে এখন যেহেতু টাইলসের একটা বাহুর ক্ষেত্রফল পাইলাম, একটা বাহুর দৈর্ঘ্য পাইলাম 0.4 মিটার, তাহলে এই 40 সেন্টিমিটার বর্গাকার টাইলসের ক্ষেত্রফল কত হবে, এটার স্কয়ার হবে।
আমরা জানি কি বর্গাকার ক্ষেত্রফল হচ্ছে গিয়ে বাহু স্কোয়ার। তো টাইলসের একটা বাহুর ক্ষেত্রফল পেলাম 0.4 মিটার। তাহলে এখন এই টাইলসের ক্ষেত্রফল বের করতে চাইলে কি করতে হবে, এই বাহুকে স্কোয়ার করে দিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো 40 সেন্টিমিটার বর্গাকার টাইলসের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 0.4, এটাকে স্কোয়ার করে দেব। আর এখানে লিখবো একক হচ্ছে গিয়ে বর্গমিটার। এটা আমরা বর্গমিটারে কেন বের করলাম, আমাদের ঘরের ক্ষেত্রফলও কি বর্গমিটারে আছে, এই কারণে আমরা বর্গমিটারে নিয়ে নিলাম এটা। এখন এই 0.4কে যদি আমরা স্কোয়ার করি, তার মানে হচ্ছে কি 0.4 দুইবার গুণ। তো এখন 0.4 যদি দুইবার গুণ করেন এটা কত আসে, চলুন দেখে নিই। দশমিকের গুণটা অস্বীকার হয়ে যাবে। দেখেন এখানে আছে 1 ঘর আগে দশমিক, এখানে আছে 1 ঘর আগে দশমিক। আপাতত চিন্তা করি যে আমরা দশমিকটা নাই। তো 4 আর 4 গুণ করলে কত হয়, 16। তো এখানে দেখেন টোটাল 1 ঘর আগে দশমিক আছে, এখানে আর 1 ঘর আগে দশমিক আছে, দুইটা মিলে হচ্ছে টোটাল 2 ঘর আগে দশমিক। তো আমাদের এখানে যে রেজাল্ট আসবে তার আগে 2 ঘর আগে আমরা দশমিক বসিয়ে দেব, তার আগে একটা শূন্য বসিয়ে দেব। তাহলে কত আসে, 0.16। তো আমরা এখানে 0.46 একে স্কোয়ার করলে পাবো হচ্ছে গিয়ে 0.16 বর্গমিটার। এখন দেখেন আমরা এই যে টাইলসের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি 0.16। আবার আমাদের গড়ের ক্ষেত্রফল কত পাইছি, 196। তাহলে এখন এই 196কে যদি 0.16 দ্বারা ভাগ করে দেই, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে কতগুলা টাইলস লাগবে। তো এখানে এসে লিখবো যে অতএব মোট টাইলস লাগবে, এই যে গড়ের ক্ষেত্রফল এটাকে ভাগ করব হচ্ছে গিয়ে এই 0.16 দ্বারা, 0.16 এত, এখানে লিখবো টি, এত টি। তো এখন এটার আমরা কাটাকাটি কিভাবে করব, দেখেন ক্যালকুলেটরের চাপ দিলে একবারে রেজাল্ট এসে পড়বে, কিন্তু যেহেতু ক্যালকুলেটর ব্যবহার নাই সে কারণে আমাদের গুণটা হাতেই করে নিতে হবে। তাহলে এখানে আছে 196, এই যে এখানে দশমিক আছে না, এই দশমিকটা আমরা উঠিয়ে দিয়ে উপরে একটা 1 লিখবো, তারপরে দুইটা সংখ্যা আছে, দুইটা অঙ্ক আছে, এই কারণে আমরা এখানে দুইটা শূন্য লিখবো। তাহলে দশমিক যেহেতু উঠে গেছে, তাহলে নিচে থাকবে কত, নিচে থাকবে হচ্ছে কি 16। এগুলো আপনারা চাইলে পাশে সাইডে করে নিতে পারেন। তো এখন আমরা কাটাকাটি যদি করি, 4 4 16 আর 4 25 100, আর 4 দ্বারা যদি 196কে ভাগ করি তখন আসে হচ্ছে কি 4 একে 4, 4 49 196। এখন যেটা করতে হবে, এই 149 আর হচ্ছে কি 25 গুণ করতে হবে। এই 49 আর 25 গুণ করলে যেটা রেজাল্ট আসবে এটাই হবে আমাদের মোট টাইলসের সংখ্যা। তো এখন এখানে 49 আর 25 যদি আমরা গুণ করি তাহলে রেজাল্ট আসে হচ্ছে কি 1225। তাহলে আমাদের মোট টাইলস লাগবে হচ্ছে কি 1225টি। এটাই হবে আমাদের এই অঙ্কের উত্তর। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে তো অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।